আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? কেউ যদি অসুস্থ থাকেন সেটাও আমাদেরকে জানান, আমরা সবাই মিলে দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই সবাই কেমন আছে প্রিয় ভাই বোন? সবাই একটু দ্রুত ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্দ থাকলে সেটাও আমাদেরকে জানান, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। দ্রুত কেমন আছি কেমন আছি প্রিয় ভাই বোন আমার? ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেউ অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে। একটু দ্রুত কেমন আছি কেমন আছি? আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গুড। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি। সব ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন মেহরবানি করে। সব ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন মেহরবানি করে। গুড। মনোহর সুলতান আলহামদুলিল্লাহ ভালো আছি, গুড। আসাদুজ্জামান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক আমার ভাই বোনদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, রোগ সুখ বিপদ আপদ পেরেশানি থেকে হেফাজত করেন, দুনিয়া আখিরাতের বাদশা বানায় দেন, রাজকুমার অথবা রাজকুমারী বানায় দেন। সবাই সবাই একটু বলবো, ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেউ অসুস্থ থাকলে সেটাও ভাইকে জানান, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো। গুড। ফারজান আলহামদুলিল্লাহ ভালো আছি। শামীম ভাইয়া আলহামদুলিল্লাহ গুড। শরীফুল ভাইয়া আছে, কিন্তু একটা ঐতিহাসিক ক্লাস হয়ে যাবে, একটা ঐতিহাসিক কি ক্লাস হয়ে যাবে। আব্দুল কাদের ভাইয়া আলহামদুলিল্লাহ। আমি আসলে দুঃখিত, সব ক্লাসই ঐতিহাসিক হইলে আমার কি দোষ বলেন? ক্লাস যদি ঐতিহাসিক হয় এটাকে আমার দোষ? তো আজকেও একটা ঐতিহাসিক ক্লাস পেতে যাচ্ছেন। আচ্ছা সবাই সবাই দ্রুত আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ফাইন, যেহেতু সবাই ভালো আমরা দেরি করবো না, আমরা এখন ক্লাস শুরু করে দিব। সবাই খাতা কলম নিয়ে বলবো, অবশ্যই নোট করতে হবে। রেডি হয়ে গেলে কমেন্ট লিখে দিব। আর দ্রুত সবাই খাতা কলম নিয়ে বলবো। সবাই 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 খাতা কলম নিয়ে বসে রেডি হয়ে গেলে কমেন্ট লিখে দিব। আর যে ভাই আমরা রেডি, আমরা রেডি। সবাই রেডি, গুড। সবাই রেডি আলহামদুলিল্লাহ, গুড। ওকে সবাই রেডি। মোর্শেদ আক্তার, হ্যাঁ সামনে আসতেছে ইনশাল্লাহ, টেনশন নেই, দোয়া রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। জি স্যার শুরু করতে পারেন। রেডি? আমরা সবাই রেডি আলহামদুলিল্লাহ, গুড। আপনারা সবাই রেডি হলে আমার আর কোনো আপত্তি নাই। একটা ব্যাপার খুবই দুঃখজনক, সেটা হচ্ছে কোথায় যেন গেল, ক্লাস শুরু করার আগে আজকে আমার একটু মুডটা খারাপ করে দিয়েছেন আপনারা। কেউ নাকি কমপ্লেন করেছেন যে স্যারের এত সমস্যা থাকলে স্যার কোর্স কেন শুরু করেছে। তো এটার আমি সমাধান পেয়ে গেছি আলহামদুলিল্লাহ।
আপনাদেরকে আমি বলেছিলাম যে সোমবারে আমি একটা ইমার্জেন্সি কাজে বাড়িতে যাচ্ছি, তো আমাদের সোমবারে ক্লাস বন্ধ ছিল, অর্থাৎ একদিন আমাদের ক্লাস বন্ধ ছিল। কিন্তু দুঃখ, মানে এটা খুবই দুঃখের ব্যাপার, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, মানে আমি সাধারণত দেখি নাই যে টানা 1 মাস 2 মাস 6 মাস মানে কোনো ক্লাস মিস হবে না, এটা আমি দেখি নাই। আমি মোটামুটি বাংলাদেশের সকল বড় বড় টিচারদের কোর্সে ভর্তি আছি, মানে তারা কি করে সেটা দেখার জন্য আর কি। মোটামুটি সবারই হয়, অ্যান্ড দিস ইজ ভেরি ন্যাচারাল। পৃথিবীতে এমন কোনো মানুষ আল্লাহ বানাই নাই সম্ভবত আর কি, যার মনে হয় যে মানে কোনো সমস্যা থাকবে না, কোনো বিপদ আপদ থাকবে না, এমন ফ্রেশ লোক মনে হয় আল্লাহ কোনো দিন মানে কোনো মানুষ পৃথিবীতে বানায় নাই। তো আমি ধরেন টানা 1 মাস ক্লাস নিচ্ছি, এর মধ্যে আমার একদিন কোনো কাজ থাকতে পারে, ইমার্জেন্সি কোনো সমস্যা থাকতেই পারে, এন্ড দিস ইজ ভেরি ন্যাচারাল। এটা আপনাদের ক্ষেত্রেও হয়। আপনারা যখন চাকরি বাকরি করবেন দেখবেন যে কোনো না কোনো কারণে আপনি চাচ্ছেন না, দেখবেন একদিন অফিস মিস হয়ে গেছে, বা অফিসে যেতে পারতেছেন না, অথবা অসুস্থ, অথবা পেট ব্যথা, অথবা রাস্তায় জ্যাম, অথবা আপনি মানিব্যাগ হারাই ফেলছেন, সামথিং এলস, সমস্যা হইতেই পারে। কিন্তু দুঃখজনক, আপনারা কেউ একজন কমপ্লেন করেছেন, কি করেছেন, যে স্যার এত সমস্যা থাকলে কোর্স কেন শুরু করেছে। খুব ভালো কথা, আমি সমাধান পেয়ে গেছি এটার। তো আমরা কোর্স বন্ধ করে দিব, হ্যাঁ, যেহেতু আমার সমস্যা, আমরা কি কোর্স বন্ধ করে দিব। আর একটা বিষয় যেটা দেখলাম, আসলে বাঙালিকে ভালোবাসে লাভ নেই, বুঝছেন। মানে আপনারা হয়তো খেয়াল করেছেন, ক্লাস করানোর সময় অনেক সময় মানে আপনাদের আমার প্রতি মায়া লাগে, মানে আমার নিজের প্রতি আমার নিজের মায়া লাগে না, কিন্তু আপনাদের আমার প্রতি মায়া লাগে। আপনাদের মনে হয় যে স্যার আপনি কি নিজের জীবনটা দিয়ে দেবেন। অনেক সময় আমার মনে হয় না স্যার আপনি আমাদের পড়াইতে পড়াইতে কি নিজের জীবনটা দিয়ে দিবেন। বলেন, আপনারা যতটুকু এক্সপেক্ট করেন তার থেকে অনেক গুণ বেশি দেওয়ার চেষ্টা করি, মুখে নয়, বাস্তবে অলরেডি দিয়েছি আলহামদুলিল্লাহ। সত্যি করে মন থেকে বলেন, যতটুকু ভেবেছিলেন তার থেকে কম পাইছেন বলেন। বুঝছেন না, 750 টাকা দিয়ে ভর্তি হয়েছেন এই কোর্সে, বা অনেকে 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, বা কেউ কেউ অনেক কমও দিয়েছেন, 600 দিয়েছেন, 500 দিয়েছেন অনেকে। তো এই 500 টাকা 750 টাকা কি মোটামুটি আমাদের তো বেশ অনেকগুলো ক্লাস হয়েছে, তাই না বলেন। 750 টাকা কি এখনো পোষায় নাই? না, আমি বলছি না যে সব ক্লাস হবে, বাকি ক্লাসগুলো হবে ইনশাল্লাহ, কিন্তু বুঝছেন না বিষয়টা। তো বেশিরভাগ সময় যেটা হয়, আমি আগে যখন বিশেষ কনফারেন্সে ক্লাস নিতাম, আপনারা হয়তো জানেন যে আমি আগে বিশেষ কনফারেন্সে ক্লাস নিতাম, সেটা বেশ অনেক আগের কথা, বেশ কয়েক বছর আগের কথা। আমি যখনই ক্লাস নিতে যেতাম চট্টগ্রামে বা মৌলভীবাজার ব্রাঞ্চে বা ময়মনসিংহ, যে কোনো ব্রাঞ্চে ক্লাস নিতে গেলে আমাকে টাইমটা বের করতে দিত। মানে ওই ব্রাঞ্চের যে ম্যানেজার থাকে, ওনারা রিকোয়েস্ট করে, স্যার স্যার প্লিজ স্যার, স্যার আর আরেকজন স্যার আছে, আপনার পর আরেকটা ক্লাস আছে স্যার। বোঝেন নাই, মানে 2 ঘন্টার ক্লাস, 2 ঘন্টার ক্লাস তো ধরেন একটা ক্লাস 2 ঘন্টা থাকে, অনেক সময় আমরা এটা 3 ঘন্টাও মানে পড়াইতাম, অনেক সময় 4 ঘন্টা পড়াই ফেলতাম, যদি ফাঁকা থাকতো 4 ঘন্টা পড়াই ফেলতাম। মানে আমি কোনোদিন ধরেন এমন হয় নাই যে আল্লাহর মধ্যে ফাঁকিবাজি করে বের হয়ে গেছি, বরং আমাকে জোর করে বের করতে হয়েছে। বলেন এই কথা সত্য না মিথ্যা? আপনারা অনেক সময় বলেন না, স্যার 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 প্লিজ প্লিজ স্যার শেষ করে দেন, স্যার শেষ করেন, বলেন কিনা বলেন। আমি এমন একজন মানে কি বলবো ব্যক্তি, বা নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করতেছি, আমি আমার পক্ষ থেকে যেন কোনো ফাঁকিবাজি না হয়, যেন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে না হয়। এবং জানি না কথাটা কেমন হবে, বাংলাদেশে সবচেয়ে কম ফাঁকিবাজি করে যেসব টিচাররা পড়ায়, হয়তো তার মধ্যে আমার নাম থাকবে, মানে এটা আমার বিশ্বাস। সবচেয়ে কম ফাঁকিবাজি করে, সবচেয়ে কম স্কিপ করে, বুঝছেন না। এই হচ্ছে ব্যাপার। এখন এটা একটু বলেন, এক তো হচ্ছে ধরেন শিক্ষক বাবা মায়ের মতো, আমি আপনার বাবা মাও না, আমি আপনাদের ধরেন একজন নর্মাল একজন শিক্ষক, তবুও একজন শিক্ষকের ব্যাপারে কোনো কথা বলতে গেলে একটু চিন্তা করতে হয়, একটু বিবেক খাটাইতে হয়, যে এই মানুষটা এত কষ্ট করে আমাদের জন্য, মনে হয় যে জীবনটা দিয়ে দিবে, মনে হয় মরে যাচ্ছে। অনেক সময় ক্লাস করাইতে করতে মনে হয় না যে মনে স্যার মনে মরেই যাবে, তাই না বলেন? মনে হয় না স্যার একটু পানি খান, বলেন মনে হয় কিনা? স্যার একটু পানি খান প্লিজ, এমন কিন্তু মনে হয়, তাই না বলেন? মানে এমনও হয়েছে, ধরেন আমি যখন আগে অফলাইনে ক্লাস নিতাম বিশেষ কনফিডেন্সে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাসে একবারও পানি খেতাম না, একবারও পানি খেতাম না। পানি খেতে গেলে তো একটা সময় নষ্ট হবে, মানে এটা একটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে ওই ক্লাস করাইতে পারিতে পানির কথা মনেই থাকতো না, গলা শুকিয়ে যেত, অনেক সময় কাশও উঠতো, কিন্তু পানি খেতাম না, মনে থাকতো। এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, এই জন্য এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, এই জন্য আমি যেটা চিন্তা করলাম ফাইনালি, আসলে কি বলবো, ভালোবেসে লাভ নাই, হচ্ছে মানুষকে আপনি যতই ভালোবাসবেন কখনো আপনি সন্তুষ্ট করতে পারবেন না, এই হচ্ছে বড় কথা। এটা হচ্ছে নীতি কথা হিসেবে জানতাম, কিন্তু এখন বাস্তবে প্রমাণ পাচ্ছি। ওকে ফাইন ভাই, আপনাদের মনের কথাগুলো আমাদেরকে খুলে বলবেন যে আপনাদের জন্য আমরা কি করতে পারি, কিন্তু এভাবে যদি মানে কষ্ট দিয়ে কথা বলেন, মানে সত্যি কষ্ট লাগে যে মানুষগুলোর জন্য আমি এত কিছু করি। আপনারা হয়তো জানেন না, আপনারা তো শুধু ফ্রন্টে এসে দেখেন ক্লাস করাচ্ছি, কিন্তু এই ব্যাকএন্ডে যে কত কাজ করতে হয়, কত পরিশ্রম করতে হয়, কত সময় দিতে হয়,
রাতের 1টা 2টা 3টা বেজে যায় আপনাদের জন্য ক্লাস বানাইতে বানাইতে গবেষণা করতে করতে। এমনি এমনি তো ক্লাস সুন্দর লাগে না, আমাদের না এমনি মজা হয়ে গেছে ব্যাপারটা, এমন না রে, একটা ক্লাসের পিছনে অনেক শ্রম দিতে হয়। কিন্তু বেলা শেষে আপনারা যখন কোনো কথা বলে ফেলেন এটা খারাপ লাগে। একটা বিষয় মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন। আপনি যেমন অ্যাকশন করবেন তার অপোজিট ফলাফল পাবেন। উপরের দিকে থুতু মারছেন, এটা তো আপনার উপর পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার, বুঝছেন? এটা তো অভিশাপ না, এটা বদদোয়া না, যেমন না সাইদুল স্যার আমার জন্য বদদোয়া করছে, অভিশাপ করেছেন না। আপনি উপরের দিকে থুতু মারছেন, ফলাফল কি আপনার উপর পড়বে থুতু, কিচ্ছু করার নাই, বুঝছেন না? আপনি টিচারের সাথে যেমন ব্যবহার করবেন বা কোনো মানুষের সাথে যেমন ব্যবহার করবেন, কোনো মানুষকে যেমন কষ্ট দেবেন, ঠিক সেম কথাটা আপনার মধ্যে মানে 1000 গুণ হয়ে ফিরে আসবে, এটাই সব। এই জন্য কথাবার্তা বলার সময় একটু সাবধানে বললে ভালো হয়, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। সো এটা সিদ্ধান্ত নিয়েছি আমি, মানে খুব কষ্ট পেয়েছি আর কি, বুঝছেন না? এই জন্য চিন্তা করলাম আপনাদের এই কোর্স চলবে, টেনশন নাই, যেটা টাকা নিয়েছি সেটা তো হালাল করবো ইনশাল্লাহ, এই কোর্সে ক্লাস করাবো, টেনশন নাই। কিন্তু ভবিষ্যতের কথা আমার একটু ভয় লাগতেছে, ভবিষ্যতে আর কোনোদিন কোর্স করাবো কিনা, মনে হচ্ছে যে এখান থেকে সরে যাবো, অনলাইনে আমার চেহারা কোনোদিন আর দেখতে পারবে না, সব ক্লাস বন্ধ, কোথাও কোনো ক্লাস হবে না। অন্য স্যাররা হয়তো নেবে, কিন্তু আমার চেহারা আর দেখবেন না, বুঝছেন না? যাই হোক, আজকে আমরা সেন্টেন্স কারেকশন পড়বো। মজার ব্যাপার হচ্ছে সেন্টেন্স কারেকশন আসলে একক কোনো টপিকের নাম না, সেন্টেন্স কারেকশন একক কোনো টপিকের নাম না, এবং সেন্টেন্স কারেকশন বলতে কোনো টপিক এই পৃথিবীতে নাই। খুব মনোযোগ ধরেন, প্রিয় ভাই বোন আমার খুব খেয়াল করেন, ধরেন নাউন, প্রোনাউন, টেন্স, ভয়েস, নারেশন, প্রত্যেকটা আলাদা আলাদা একটা টপিক আছে, বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা টপিক, কিন্তু সেন্টেন্স কারেকশন ইন্ডিভিজুয়াল কোনো টপিক না। তার মানে হচ্ছে সেন্টেন্স মানে হচ্ছে সকল কিছুর সংমিশ্রণ, অর্থাৎ নাউন, প্রোনাউন, টেন্স, ভয়েস, নারেশন, রাইট ফর্ম, ভার্ব, সাবজেক্ট, ভার্ব, মানে সকল টপিকের সংমিশ্রণ হচ্ছে সেন্টেন্স কারেকশন। অর্থাৎ সকল টপিক থেকে কিছু কিছু ভুল নিয়ে এই টপিকটা বানানো হয়ে যায়। তার মানে এটা ইন্ডিভিজুয়াল কোনো টপিক না, এমন কোনো টপিক এই পৃথিবীতে নাই, জাস্ট এটা হচ্ছে সকল টপিকের সংমিশ্রণ, সকল টপিকের সংমিশ্রণ। তার মানে এতদিন আমরা সকল ক্লাস করে যা শিখেছি, সকল ক্লাস করে কি যা শিখেছি সেন্টেন্স কারেকশনের ক্লাসে আপনি শিখতে পারবেন। সকল ক্লাস ইকুয়াল টু সেন্টেন্স কারেকশন, সকল ক্লাস ইকুয়াল টু কি ভাইয়া? সেন্টেন্স কারেকশন, সকল ক্লাস ইকুয়াল টু কি ভাইয়া? সেন্টেন্স কারেকশন, সকল ক্লাস ইকুয়াল টু কি? সেন্টেন্স কারেকশন। তার মানে এই সেন্টেন্স কারেকশনে দেখবেন নাউনের প্রশ্ন পাবেন, প্রোনাউনের প্রশ্ন পাবেন, এই সেন্টেন্স কারেকশনে আপনি নাউনের প্রশ্ন পাবেন, প্রোনাউনের পাবেন, অ্যাডজেক্টিভের পাবেন, অ্যাডভার্বের পাবেন, অর্থাৎ সব প্রশ্ন পাবেন। এই সেন্টেন্স কারেকশনে আপনি কি সব প্রশ্ন পাবেন, সব প্রশ্ন পাবেন। ওকে ফাইন। মুর্শিদ আক্তার আপুমনি অনেক ধন্যবাদ। আচ্ছা, আসাদুজ্জামান টিপু, হ্যাঁ ধন্যবাদ প্রিয় ভাই আমার। আচ্ছা যাই হোক, খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে ভাই যেটা বলছিলাম, সকল ক্লাস ইকুয়াল টু কি? সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশনে আপনি সকল ক্লাসের একটা ভাইব পাবেন বা গ্রান্ট পাবেন ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করে দিই। প্রথম প্রশ্নটাই আপনাদের মনকে আনন্দিত করবে, এবং প্রথম প্রশ্নের যে সমাধান, প্রথম 1 নম্বর যে প্রশ্ন আমরা রেখেছি, তো এই 1 নম্বর প্রশ্নের যে সমাধান, সেটা দিয়ে হচ্ছে আপনি পুরো একটা টপিক শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন না আলহামদুলিল্লাহ। বাহ, অসাধারণ, গুড। তো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন, এই বাক্যের অর্থ হচ্ছে সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। খুব খেয়াল করেন, ভালো লাগবে। সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। ধরেন ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করলো, ক্যান ইউ কুক? আপনি কি রান্না করতে পারেন? আপনি বলেন সরি স্যার, আই ক্যান নট কুক। তো আপনাকে যদি ভাইবা বোর্ডে বলে আপনি কি রান্না করতে পারেন, আপনি বলেন সরি স্যার, আই ক্যান নট রান্না, তাহলে মানিজ্য সব শেষ। অথবা আপনি যদি বলেন স্যার আই ক্যানট কুক, এটাও মানিজ্য শেষ। কেন? কারণ আই ক্যানট এটা হচ্ছে একটা নর্মাল এক্সপ্রেশন। তো এটা হয় না অনেক সময় আমরা বলি, তুমি তোমার ল্যাঙ্গুয়েজ এত খ্যাত কেন, তোমার কথাবার্তা এত খ্যাত কেন, অনেক সময় বলি না আমরা, বলেন আই ক্যানট বলা মানে এটা খ্যাত শোনায়, বুঝতে পেরেছেন? একটা নর্মাল শব্দ। এটার একটা স্মার্ট ভার্সন রয়েছে। আপনি যদি কোনো কিছু জানেন অথবা জানেন না, কোনো কিছু পারেন অথবা পারেন না,
সে সমস্ত ক্ষেত্রে অথবা সে সমস্ত জায়গায় একটা স্মার্ট এক্সপ্রেশন রয়েছে, সেটা হচ্ছে আই নো। খুব খেয়াল করেন, আই নো, আই নো, আই নো। তারপর হচ্ছে আপনি যেটা করতে জানেন সেটা লিখে দিবেন, আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়। আপনি যদি বলেন আমি খুব খেয়াল করেন, হ্যাঁ, তাহলে আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়। ঠিক আছে, আপনি বলবেন না যে স্যার আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। নো, স্মার্ট হবে না। স্মার্ট হবে কোনটা? স্যার আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়, তার মানে আমি রান্না করতে জানি। এবার আপনার যদি মনে হয় রান্না আপনি পারেন না, সেক্ষেত্রে কি বলবেন? সেটাও খুব স্মার্টলি বলবেন, সরি স্যার আমি জানি না কিভাবে রান্না করতে হয়, অথবা আমি রান্না করতে জানি না। তাহলে আমি জানি না কিভাবে রান্না করতে হয়, আমি জানি না কিভাবে রান্না করতে হয়। তাহলে আমি জানি মানে আই নো, তাহলে আমি জানি না মানে কি? আই ডো নট নো। আমি জানি না মানে কি? আই ডো নট নো। আমি জানি না মানে আই ডো নট নো। এরপরে যা আছে তাই, হাউ টু কুক, আই ডো নট নো হাউ টু কুক। তাহলে আমি জানি হাউ টু কুক অথবা আমি জানি না হাউ টু কুক। ফাইন। এবার খেয়াল করে দেখেন, এখানে বলছে সে জানে না কিভাবে রান্না করতে হয়, সে জানে না। তাহলে আমি যদি জানি না আই ডো নট নো হয়, তাহলে সে জানে না কি হবে? হি ডো নট নো। বলেন, হি ডো নট নো, হি ডো নট নো, হি ডো নট নো। সো এখানে হি ডো নট আছে, তাহলে আনসার হবে সি। না, আনসার সি হবে না। এটা একটা ভুল এবং এটা একটা ফাদ। মনে রাখবেন, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, হি এর সাথে ডু হয় না, হয় না, হয় না। হি এর সাথে সারা জীবন ডাজ হয়। কি হয়? প্রিয় হয় আমার ডাজ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে কি হয়? প্রিয় হয় আমার এস বাই এর যুক্ত হয়। এবং বিশ্বাস করেন, এটা আমাদের অনেক ভুল করে, তাই না? বলেন কেন? আল্লাহ স্যার পড়াইছে না আই নো হাউ টু কুক, আর আমি জানি না মানে আই ডো নট নো। তাহলে সে জানে না মানে হি ডো নট নো। না প্রিয় ভাই বোন আমার, হি এর সাথে ডো নট হবে না, বুঝতে পেরেছেন? এটা ভুল। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বাই এর যুক্ত হবে। তাহলে ভার্বের সাথে এস বাই এস নাই মানে কাট। ওকে, তারপরে এটাও হবে না। এবার দেখেন, এখানে হি ডাজ নট নো আছে, হি ডাজ নট নো আছে, তার মানে এই অংশটা হয়ে গেছে যে সে জানে না, সে জানে না। তাহলে বাকি অংশটা কি, কিভাবে সাঁতার কাটতে হয়? কিভাবে ইংলিশ কি, কিভাবে ইংলিশ হচ্ছে আমরা সবাই জানি হাউ। কিভাবে ইংলিশ কি? হাউ। তাহলে এখানে হাউ নাই মানে কাটা। সরি, এখানে না, আমি রিয়েলি সরি, এই যে এইখানে খেয়াল করে দেখেন, এখানে নো টু সিম দিছে, তাহলে নো টু সিম হবে না, কারণ এই যে কিভাবে শব্দের ইংলিশটা তো লাগবে। কিভাবে ইংরেজি হচ্ছে হাউ, এখানে হাউ নাই মানে কি? এই যে এখানে হাউ আছে। ওকে ফাইন। অর্থাৎ লাস্টের এক্সপ্রেশনটা হবে হাউ টু প্লাস ভি1, হাউ টু প্লাস ভি1, হাউ টু কুক, হাউ টু ড্রাইভ, এরকম। হি ডাজ নট নো হাউ টু সুইম, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়, সে জানে না কিভাবে গাড়ি চালাতে হয়। হি ডাজ নট নো হাউ টু ড্রাইভ আ কার, সে জানে না কিভাবে লিখতে হয়। হি ডাজ নট নো, হি ডাজন্ট নো হাউ টু রাইট, সে পড়তে জানে না। হি ডাজন্ট নো হাউ টু রিড। তাহলে আমি লিখতে জানি না, পড়তে জানি না, চালাতে জানি না, বলতে জানি না। পারবো ইনশাল্লাহ? বলেন, এটা দিয়ে এখন যদি শত শত প্রশ্ন আসে, পারবো ইনশাল্লাহ? বলেন, অথবা 1000 প্রশ্ন আসলে পারবো ইনশাল্লাহ? এই টাইপের 1000 ইনশাল্লাহ? বলেন, 1 কোটি আসলে পারবো? 1 কোটি? দ্রুত বলতে হবে প্লিজ, কে কে পারবেন ইনশাল্লাহ? তাহলে সিস্টেমটা যখন একবার শিখে যাবেন, এই টাইপের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আসলো, আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ফাতেমা জান্নাত ফারুকি, স্যার আই ডু নট নো হাউ টু চিট, আমি জানি না কিভাবে চিট করতে হয়। গুড স্যার, আই লাভ মাই হাজব্যান্ড সো মাচ, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, আমি শুধু তাকে নিয়েই স্বপ্ন দেখি, সে আমার জীবন, সে আমার মরণ, সে আমার দিন, সে আমার রাত, সে আমার জ্যোৎস্না, সে আমার আলো, তাকে আমি বাসি অনেক ভালো। গুড ফাতেমা জান্নাত, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। কত সুন্দর করে বলছে, আই ডোন্ট নো হাউ টু চিট, আমি জানি না কিভাবে প্রতারণা করতে হয়, কারণ আমি কারোর সাথে প্রতারণা করিনি, আমি শুধু একটাই প্রেম করেছি, একটাই বিয়ে করেছি। গুড, ওকে ফাইন, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। ভাই আপনারা একটা করে বাক্য বানাই দেন, যে যেটা পারেন সেটা দিয়ে একটা বাক্য বানাই দেন, যে যেটা পারেন না সেটা দিয়ে একটা বাক্য বানাই দেন। স্যার আই নো হাউ টু কি হইতে পারে? স্যার আই নো হাউ টু সামথিং এলস, আই নো হাউ টু ইউজ এ কম্পিউটার, আমি কম্পিউটার চালাতে জানি। স্যার আই ডো নট নো হাউ টু ইউজ ফেসবুক, কথার কথা। তাহলে যে যেটা জানেন সেটাও লিখে দেন, যে যেটা জানেন না সেটাও কি লিখে দেন। 1 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ। 2 নম্বর প্রশ্নটা খুবই অ্যামেজিং। খুব সম্ভবত আমরা অল্প কিছুদিন আগে পড়িয়েছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে, যদি আমি ভুল করে না থাকি। পৃথিবীর যেখানে দেখবেন বাক্যটা ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে, বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে বলেন? ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে কি হয়েছে? শুরু হয়েছে। সেখানেই দেখবেন নাউনটা প্লুরাল হবে আর ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে এনপি বিএস, এনপি বিএস মানে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। নাউনটা প্লুরাল কেন হবে? মনে আছে সূত্র? মনে আছে? গুলুগুলু। নাউনটা প্লুরাল কেন হবে? গুলুগুলু, গুলুগুলু, বইগুলো, খাতাগুলো, কলমগুলো, বন্ধুগুলো।
এছাড়া ভার্বটা কেন সিঙ্গুলার হবে? একজন বোঝায়। কয়জন বোঝায়? একজন বোঝায়। আর এই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে দেখেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের একজন, ওয়ান অফ মাই বুকস, আমার বইগুলোর একটি, ওয়ান অফ মাই পেন্স, আমার কলমগুলোর একটি। তাহলে গুলো মানে প্লুরাল, এই নাউনটা হবে প্লুরাল। কিন্তু পরীক্ষায় দুঃখজনক ভাবে এই নাউনটা সিঙ্গুলার থাকে। তাহলে প্লুরাল নাই মানে কাটা, প্লুরাল নাই মানে কাটা। দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া, ওরে হাওয়া। এবার খেয়াল করে দেখেন, তাহলে এখানে ভার্বটা হবে কি সিঙ্গুলার, কিন্তু পরীক্ষা দেওয়া থাকে উল্টা পাল্টা প্লুরাল। তাহলে প্লুরাল ভার্ব আছে মানে কাটা, প্লুরাল ভার্ব আছে মানে কাটা। এখানে কি বল? ডাবল বল। দেখেন এখানে ডাবল বল, কি বল? ডাবল বল। এটাও বল, এটাও বল, বলের ঘরে বল, বলের বাচ্চা বল, ডাবল বল। স্যার আমাকে নিয়ে যে রচনা করলেন, আমি তো বিয়েই করিনি। শেষ, সব শেষ হয়ে গেল। দেশটার মধ্যে এমন একজন মানুষের নিয়ে রচনা করছে যারা এখনো বিয়েই হয় নাই। বিয়ে না হইলে অবশ্য চিট করার সম্ভাবনা আছে। যাই হোক, তাহলে ভাই খেয়াল করছেন, এটা ভুল কেন? নাউনটা প্লুরাল নাই। এটা ভুল, নাউনটা প্লুরাল নাই। এটা কেন ভুল? ভার্বটা কেন প্লুরাল দিলেন? এটা ভুল, ভার্বটা কেন প্লুরাল দিলেন? তাহলে এখানে সিস্টেমটা কি হবে? নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। নাউনটা প্লুরাল, নাউনটা প্লুরাল, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার। তার মানে ধরবে 2 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দাও, টুকে আলহামদুলিল্লাহ। আমি বললাম না, সেন্টেন্স কারেকশন মানে নির্দিষ্ট কোনো একটা টপিক না। সেন্টেন্স কারেকশন মানে হচ্ছে সকল টপিকের সংমিশ্রণ। আর সেন্টেন্স কারেকশন মানে কি? সেন্টেন্স কারেকশন মানে কি বলেন? সেন্টেন্স কারেকশন মানে কি? সেন্টেন্স কারেকশন মানে হচ্ছে ভাইয়া, কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ, এই সেন্টেন্সকে আপনাকে কারেকশন করতে হবে, অর্থাৎ কোনটা সঠিক সেটা বের করতে হবে। সেন্টেন্স কারেকশন মানে হচ্ছে 4টা সেন্টেন্স দেওয়া থাকবে বা বাক্য দেওয়া থাকবে, কোনটা রাইট বা কারেক্ট সেটা আপনাকে কি বের করতে হবে। বলেন, এই টাইপের 1 লক্ষ প্রশ্ন আসলে পারবো কে? ওয়ান অফ দিয়ে 1 লক্ষ প্রশ্ন আসলে পারবেন না। আমরা ওয়ান অফের 2টা ধরন আপনাদের শিখিয়েছিলাম। আপনারা হয়তো জানেন না যে আপনাদেরকে আমি কত ভালোবাসি। হায় আফসোস, যদি আপনারা বুঝতেন অথবা দেখতে পারতেন এই হৃদয়টা কেটে যে আপনাদের প্রতি আমার কত ভালোবাসা। আপনারা তো বেয়াদবি করতেনই না, কোনো অশোভন আচরণ তো করতেনই না, কোনো খারাপ কথা তো বলতেনই না, কোনো খারাপ কথা চিন্তাও করতে পারতেন না। কিন্তু আফসোস, আপনাদের অক্ষমতার প্রতি আপনার ভালোবাসার মানুষ চিনতে পারেন নাই। আর মানুষের জন্য সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে সেটা যদি কেউ তার শুভাকাঙ্ক্ষীকে চিনতে না পারে। আপনার বাবা মা ধরেন শুভাকাঙ্ক্ষী, আপনার স্ত্রী শুভাকাঙ্ক্ষী, আপনার ভাই শুভাকাঙ্ক্ষী, আপনি যাদেরকে চিনতে পারলেন না, এর চেয়ে বড় বোকামি, দুর্ভাগ্যের কারণে আর মনে হয় পৃথিবীতে কোনো কিছু নাই। তো আমি যে আপনাদের কতটা ভালোবাসি, কতটা শুভাকাঙ্ক্ষী, আপনাদের জন্য কতটা দোয়া করি, বা যাই হোক, বুঝতেছেন না। রুবেল হোসেন জাবের, স্যার আমাকে নিয়ে মজার কিছু বলেন। তাহলে রুবেল হোসেন জাবের ভাইয়ের যে ব্যাপারটা হচ্ছে যে আজকে সকালে সে ছেক খাইছে, অনেক দিন ধরে সে কি করছে, একটা মেয়ের সাথে চ্যাট করেছে। মেয়েটা ছিল সাদা লাল টুকটুকে ধবধবে সুন্দরী। সে ভাবছিল এই মেয়েটা যদি বিয়ে করতে পারতাম লাইফ টাইম আর শেষ, সেটেল। কিন্তু আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে রুবেল ভাইয়ের ব্লক মেরে দিচ্ছে। রুবেল ভাই কান্না করতে করতে চোখ ফেলে দেখে যে ক্লাসে শুরু হয়ে গেছে। এখন ক্লাস করতেছে আর বলতেছে, স্যার একটা মজার কিছু আমাকে নিয়ে কি বলেন। যাই হোক, রুবেল ভাই আপনার জন্য শুভকামনা, লাল টুকটুকে হোক ইনশাল্লাহ। যাই হোক, সো এই খেয়াল করে দেখেন, আমরা ওয়ান অফ দিয়ে 2টা টাইপ দেখিয়েছি। একটা হচ্ছে ওয়ান অফ যখন বাক্যের শুরুতে থাকবে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। কিন্তু এই ওয়ান অফ যখন বাক্যের মাঝখানে থাকে তখন সব প্লুরাল। নাউন অফ প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন অফ প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন অফ প্লুরাল, ভার্ব কি ভাইয়া? প্লুরাল। ওকে, one of my friend is a দুষ্টু বলাবান যা শয়তানগুলা। আচ্ছা, এই প্রশ্নটা খুবই অ্যামেজিং এন্ড ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আসে নাই বলতে আমি জানি না এমন কোনো জায়গা আছে কিনা। এমন কোনো জায়গা নাই, মানে এই প্রশ্নটা আসে না একেবারে। আপনি কি বলবেন, সব জায়গায় মনে হয় যে আসছে, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, দর্শক থেকে শুরু করে সকল পরীক্ষায় আমার মনে হয় যে প্রশ্নটা কি এসেছে, এবং ভবিষ্যতেও আবার কি আসবে ইনশাআল্লাহ। ওকে, খুব খেয়াল করেন ভাই আমার, প্রিয় বোন আমার। এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে মানুষ আর কাপড়ের মধ্যে একটা ব্যবধান আছে। কাপড় ঝুলানো, খুব খেয়াল করেন, মানুষ ঝুলানো আর কাপড় ঝুলানো। এখানে যে হ্যাং, প্রেজেন্ট টেন্সে 2টাই সেম, হ্যাং। এখানে না, আমি এখানে লিখতে সুবিধা হবে আপনাদের বুঝতে। এখানে দেখেন হ্যাং, সম্ভবত একটা নতুন পেজ নিলে সুবিধা হবে। আপনাদের একটু দেখাই, দেখেন এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি বলেন,
প্রত্যেকটা ভার্বের কিন্তু দুইটা ফর্ম আছে, বুঝছেন? একটা হচ্ছে V1, একটা হচ্ছে V2, একটা হচ্ছে V3। এই যে হ্যাং, এই হ্যাং মানে হচ্ছে ধরেন কাপড় ঝোলানো, কাপড় ঝোলানো, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, এটা দিয়ে আপনি শত শত প্রশ্ন আনসার করতে কি পারবেন। একটা হচ্ছে ভাই কাপড় ঝোলানো, আর একটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার এই হ্যাং, সেম এই হ্যাং অর্থ হচ্ছে ভাইয়া ফাঁসিতে ঝুলানো। ফাঁসিতে কাকে ঝুলায়? মানুষকে। ফাঁসিতে কি ঝুলানো, ফাঁসিতে ঝুলানো, খুব খেয়াল করেন। তো প্রত্যেকটা ভার্বের পৃথিবীতে কি আছে? তিনটা ফর্ম আছে না নাই? আছে V1, V2, V3। তো যেটা হচ্ছে ভাইয়া কাপড় ঝুলানো, খুব খেয়াল করেন। এই কাপড় ঝুলানোর V2 হচ্ছে ভাইয়া হাং, এদিকে ভিতরে কি হবে? হাং, HUNG, HUNG, হ্যাং, হাং হাং, হ্যাং হাং হাং। এবার দেখেন ভাই বোন আমার, যেটা ফাঁসিতে ঝুলানো, মানুষকে ফাঁসিতে ঝুলানো, সেটার V3 হবে জাস্ট হ্যাং এর সাথে একটা ইডি যুক্ত হবে, হ্যাংড। V3টাও সেম, হ্যাংড। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা তো মনে থাকে না স্যার, পরীক্ষার হলে মনে থাকে না, কি করবো বলেন? মনে থাকে না স্যার, এটার V2 বা V3 কোনটা হবে মনে থাকে না, প্যাচ লেগে যায়। সো প্যাচ লাগার কোনো কারণ নাই। প্রেজেন্ট টেন্সে দুইটার বানানি সেম। এটা হচ্ছে আপনি বুঝবেন কিভাবে? বাক্য দেখি বুঝবেন, কিভাবে? বাক্য দেখি কোনটা ব্যবহার করা হয়েছে বুঝবেন কিভাবে? বাক্য দেখি। যখন দেখবেন যে দ্য কাপড় ওয়াজ হ্যাং, দ্য পেন্টিং ওয়াজ হ্যাং, মানে সরি কাপড় না, এখানে কোনো কিছু ঝুলানো, সরি কাপড় না, ধরেন কোনো বস্তু ঝুলানো, যে কোনো একটা বস্তু হইতে পারে, কাপড় হইতে পারে, অন্য কিছু হইতে পারে, ওকে, যে কোনো একটা বস্তু ঝুলানো, দেয়ালে প্রিন্টিং হইতে পারে। হ্যাঁ, খুব খেয়াল করেন, মনোযোগ। আর সেটা হচ্ছে মানুষ ঝুলানো। যদি বলা হয় যে লোকটিকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, তখন বুঝে নেবেন যে এই হ্যাং অর্থ ফাঁসিতে ঝুলানো। যখন মনে করবেন যে একটা কাপড় ঝুলানো হয়েছিল, তখন বুঝবেন এই হ্যাং। যাই হোক, সেটা নিয়ে সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই জিনিসটা মনে থাকে না। মনে রাখার একটা সূত্র আছে, বিশেষ করে V3 এবং V2, যেহেতু এই V3টা এবং এই V3টা মনে থাকে না। তো একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে দেখেন কাপড় ঝুলাতে, খেয়াল করেন কাপড় ঝুলাতে, জাস্ট আমরা ধরলাম কাপড় ঝুলাতে কিন্তু একটু ছোট রশি লাগে। এই জন্য যেহেতু কাপড় ঝুলাইতে ছোট রশি লাগে, এই জন্য কাপড় ঝুলানোর যে ওয়ার্ডটা, সেটার V3টাও ছোট। সেটার V3টা কি? খুব খেয়াল করেন, ছোট, খুব খেয়াল করেন, HUNG, ছোট। কিন্তু দেখেন এটা মানে মানুষকে ফাঁসিতে ঝুলাতে কিন্তু একটু লম্বা রশি লাগে, এই জন্য মানুষকে ফাঁসিতে ঝুলানোর যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটাও কি, সেই ওয়ার্ডের V3টাও বড়, হ্যাংড হবে। কি হবে? হ্যাংড হবে। খুব খেয়াল করেন। তাহলে একটা হচ্ছে কাপড় ঝুলানো ছোট, এই জন্য এটার ওয়ার্ডটাও ছোট। ধরেন একটা কাপড় ঝুলাইতে কতটুকু রশি লাগে? এইটুকু। একটা কি বলবো, পাঞ্জাবি হোক, পাজামা হোক, সালোয়ার কামিজ হোক, এইটুকু জায়গা, কথার কথা। কিন্তু একটা মানুষকে ঝুলাইতে লম্বা রশি লাগে। কেন? কারণ গলায় বাঁধতে হয়, এটা ঝুলাইতে হয়, উপরে বাঁধতে হয়, মানে জাস্ট মনে রাখার জন্য আর কি। তাহলে মানুষ কাপড় ঝুলানোর ছোট রশি লাগে জন্য কাপড় ঝুলানোর ওয়ার্ডটা ছোট, মানুষকে ঝুলাইতে লম্বা রশি লাগে জন্য মানুষকে ঝুলানোর ওয়ার্ডটাও কি লম্বা হবে। কি হবে? লম্বা হবে। কি হবে ভাই? লম্বা। মানুষের ওজন বেশি, তাই বর্ণ বেশি। গুড, এই তো, হ্যাঁ এটাও হয়, খুব সুন্দর কথা। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন এখানে এই যে হি, তাহলে খুব খেয়াল করেন, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি হি মানে মানুষ। ওকে ফাইন, যেহেতু মানুষ তার মানে অবশ্যই এখানে ফাঁসি। এই যে এখানে হ্যাং মানে কি? ফাঁসি। ফাঁসিতে মানুষকে ঝুলাইলে কি ছোট হয়? ছোট রশি দিয়ে হবে? না তো, ছোট রশি দিয়ে হবে। খেয়াল করছেন কেমন প্রশ্ন বানায়, এগুলোই কিন্তু ফাঁদ। মনোযোগ দেখেন, মানুষকে কাপড় ফাঁসিতে ঝুলাইতে কি ছোট রশি দিলে হবে? না তো, এটা তো কাপড়, তাহলে এটা হবে না। এবার দেখেন এই যে HUNG, এমন কোনো এই পৃথিবীতে নেই, কারণ এটাও কাটা। HUNG, এটার পরে ইডি দিতে হয় না, এটা মারাত্মক ভুল, এটাও কাটা। এটা মানুষকে ঝুলাইতে লম্বা রশি লাগে, মানুষ ঝুলানোর ওয়ার্ডটা লম্বা। অ্যান্সার হবে ডি, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। মার্ডার মানে হত্যা। সে একজন কাউকে কি করেছে? হত্যা করেছে, এই জন্য তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। ওরা আর জীবনে বলা যাবে। আমরা একটা কাপড়ের কথা তুলনা করছি, লাবণী বিনতে হাকিম। আপনি কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছেন। দাঁড়ান, আমি আজকে আন্টিকে ফোন দিয়ে বলবো আপনার মেয়ে দুষ্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে, বিয়ে দেন তাদের। আমরা একজন মানুষের সাথে কম্পেয়ার করছি। পৃথিবীর সকল কাপড় যদি আপনি ঝুলাইতে চান, তাহলে পৃথিবীর সকল, মানে পুরা পৃথিবীর সমান রশি লাগবে। তো এটা চিন্তা করা যাবে না। পৃথিবীর সকল মানুষকে যদি আপনি ফাঁসিতে ঝুলাইতে যান, পৃথিবীর সকল রশি লাগবে, এটা না। অবশ্যই কোনো এক্সাম্পল দেওয়ার সময় আমরা ইন্ডিভিজুয়ালি চিন্তা করবো। একটা কাপড় ঝুলাইতে, কথার কথা আর কি, জাস্ট এটা তো আসলে কোনো লজিক নাই, এমনি মনে রাখা যায়। একটা কাপড় ঝুলাইতে কতটুকু রশি লাগে, একটা মানুষকে ঝুলাইতে কতটুকু রশি লাগে, এটাই হচ্ছে ব্যাপার আর কি। জাস্ট একজনের সাথে কম্পেয়ার করবেন। হ্যাঁ, ফরহাদউদ্দিন, এইভাবে আরো অনেক ক্লাস দিব, টেনশন নাই, এইভাবে আরো অনেক ক্লাস দিব ইনশাআল্লাহ, আরো অনেক কি ক্লাস দিব। স্যার আমি রাজি আছি, স্যার আমার বিয়ে দিয়ে দেন, স্যার আমাকে বিয়ে দেন, না হয় আমি কিন্তু
আমি কিন্তু ঘর থেকে বের হয়ে যাবো। ঠিক আছে ভাই, আপনি বের হয়ে যান, ঘর থেকে বের হয়ে গেলেই আপনি ভালো, আপনি ঘরে থাকার দরকারই নাই। তাহলে 3 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখুন 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। ওকে, পরের প্রশ্নটা দেখেন। তাহলে বুঝছেন তো বিষয়টা, অর্থাৎ পরীক্ষায় স্যাররা, আমি বারবার বলছি, স্যাররা হচ্ছে দুষ্টু কুকিল, পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায় আপনাকে জাস্ট আটকানোর জন্য স্যাররা কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করবে। তার মধ্যে এটা একটা কৌশল, খেয়াল করে দেখেন। এখানে সে হচ্ছে মানুষ মানুষ মানুষ, অথবা তার সাথে দিয়ে রাখছে কাপড় অথবা বস্তুর ওয়ার্ড, তার সাথে কাপড় দিয়ে রাখছে, তার সাথে কাপড় চোপড় দিয়ে রাখছে, হ্যাঁ তাহলে আনসার হবে কি হবে? এবং এই টাইপের একটা প্রশ্ন প্রচুর আসে, আমি বারবার বলতেছি, আজকের প্রতিটি প্রশ্ন কয়েকবার করে এসেছে পরীক্ষায়। আমি আবার বলছি, আপনারা হয়তো খেয়াল করতেছেন না, আজকের প্রত্যেকটা প্রশ্ন কয়েকবার করে পরীক্ষা এসেছে। এগুলো মানে প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, প্রচুর আসে, প্রচুর আসে। আজকের প্রত্যেকটা প্রশ্ন কয়েকবার করে কি পরীক্ষা এসেছে, প্রতিটি প্রশ্ন। হ্যাঁ ক্লিয়ার, গুড, ফাইন। পরের প্রশ্নটা দেখেন। পরের প্রশ্ন, মনোযোগ প্লিজ, খেয়াল করে দেখেন। খুব খেয়াল করেন, ভালো লাগবে, খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন, ভালো লাগবে। দেখেন মজা কাকে বলে। এই একটা প্রশ্ন মানে একটা পারমাণবিক বোমা, একটা প্রশ্ন ইকুয়াল টু একটা পারমাণবিক বোমা, একটা পারমাণবিক বোমা। আমি বুঝে শুনে সজ্ঞানে বলছি, একটা প্রশ্ন মানে একটা পারমাণবিক বোমা। কেন বললাম? একটা প্রশ্ন দিয়ে আপনি এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। এখানকার একটা প্রশ্ন দিয়ে আপনি এই টাইপের হাজার হাজার শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। আমি বুঝে শুনে সজ্ঞানে কি বলছি, আমি বুঝে শুনে সজ্ঞানে বলছি। এবার চলেন আমরা প্রমাণ দিয়ে দিই। দেখেন এই ছোট্ট একটা জায়গায় আপনি অনেক কিছু শিখতে পারবেন। খুব খেয়াল করেন একটু ভাই বোন আমার, কতগুলো খুব খেয়াল করেন, মনোযোগ দেখেন, কত কিছু শেখার আছে, কত কিছু শেখার আছে। এইটা দিয়ে পরীক্ষার 3টা ফাঁদ পাতে, না 3টা না, 1টা 2টা 3টা 4টা ফাঁদ পাতে পরীক্ষায়, 4টা ফাঁদ। অর্থাৎ এই একটা প্রশ্ন দিয়ে কটা ফাঁদ পাতে? 4টা ফাঁদ পাতে। এবং এই একটা প্রশ্ন দিয়ে 400 প্রশ্ন বানানো সম্ভব, বুঝছেন না? অথবা 4000 প্রশ্ন বানানো সম্ভব। কিভাবে? খুব খেয়াল করেন, মনে রাখবেন। আমরা যদি পুর বলি, কেমন? পুর শব্দটা দিয়ে সাধারণত একজন গরিবকে বোঝায়। কয়জন গরিবকে ভাবেন আমার? একজন গরিবকে বোঝায়। খুব মনোযোগ দিয়ে, হ্যাঁ, একজন গরিবকে বোঝায়। দেখেন আমার ক্লাস আসলে এমনই হয় যে আপনারা যারা আজকে প্রথম ক্লাস করতেছেন তারাও বুঝবেন। আমি এভাবে আসলে ক্লাস নেওয়ার চেষ্টা করি, একটু ডিটেলসে, একটু ব্যাখ্যা করে করে, একটু আস্তে আস্তে। হ্যাঁ, তো খেয়াল করেন, ভালো লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই খেয়াল করেন প্লিজ, ভালো লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই খেয়াল করেন। দেখেন পুর মানে হচ্ছে একজন গরিব, যেমন আই এম পুর, আমি গরিব। বা রিচ মানে হচ্ছে একজন ধনী, আই এম রিচ, আমি ধনী। এই পুর আর রিচ হচ্ছে জন্মগতভাবে অ্যাডজেক্টিভ, জন্মগতভাবে কি ভাই? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলোর পূর্বে যদি কখনো দা ব্যবহার করা হয়, অর্থাৎ আর্টিকেল দা ব্যবহার করলে, তখন তারা হয়ে যায় এইখানে অ্যাডজেক্টিভ থেকে তাদের নাম হয়ে যায় কাউন্টেবল প্লুরাল নাউন। কাউন্টেবল, খুব খেয়াল করেন, কাউন্টেবল প্লুরাল নাউন। কাউন্টেবল প্লুরাল কি? নাউন। কাউন্টেবল প্লুরাল নাউন। I'm really sorry, আসলে এসির নিচে সবসময় থাকলে একটু মানে গলা একদম নষ্ট হয়ে যায়, বাজে। এসি বন্ধ করে দিলে আবার অবস্থা খারাপ। সব মিলে দেশটার মধ্যে আসলে শান্তি নাই। যাই হোক স্যার, আমি আজকে প্রথম ক্লাস করতেছি আপনার, আচ্ছা ভালো লাগতেছে, থ্যাংক ইউ ইসমাইল ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা খুব খেয়াল করেন, খুব আপনারা কিন্তু দুষ্টু দুষ্টু কমেন্ট করতেছেন, এটা কিন্তু ঠিক না ভাই। একটা দুটো কমেন্ট করতে পারেন, আপনারা বারবার কমেন্ট করেই যাচ্ছেন। আমি ক্লাস থেকে বের করে দিব? বলেন, ক্লাস থেকে বের করে দিব? আপনারা জানেন না যে আমি আপনাদের কত ভালোবাসি। আমার মন চায় না কখনোই আপনাদেরকে ব্লক মারি, ক্লাস থেকে বের করি। কিন্তু যদি আপনারা অতিমাত্রায় কিছু করেন, সেক্ষেত্রে তো কিছু করার নেই, তাই না? বলেন। সো প্লিজ
না আমরা আপাতত পড়তে থাকি, তাই না? মাঝে মধ্যে একটা কমেন্ট করবেন, ঘন্টা একটা দুষ্টু কমেন্ট বা আধা ঘন্টা পর পর, প্রতি মিনিটে মিনিটে যদি দুষ্টু কমেন্ট করেন তাহলে এটা ক্লাসটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার। ওকে, খুব খেয়াল করেন। তাহলে দেখেন পুর মানে হচ্ছে একজন গরিব, রিচ মানে হচ্ছে একজন ধনী, কিন্তু এটার পূর্বে দা দিলে এবং যখন এটা অ্যাডজেক্টিভ, ওকে ফাইন, কিন্তু যখনই আপনি এটার পূর্বে দা দিবেন তখন এই দাপুর মানে হয়ে যাবে গরিব রা। দাপুর মানে গরিব রা, অর্থাৎ পৃথিবীর সকল গরিবদেরকে বোঝানো হয়। দাপুর মানে গরিব রা, তখন পৃথিবীর সকল গরিবদেরকে কি বোঝানো হয়? ফাইন, খুব খেয়াল করেন। এবং যখন বলবেন আপনি দা পুর অথবা দা রিচ, তখন এটা কনভার্ট হয়ে যাবে কাউন্টেবল প্লুরাল নাউন এবং আরেকটা নাম হবে কমন নাউন। তাহলে এটা নাম হয়ে যাবে কাউন্টেবল প্লুরাল কমন নাউন, কাউন্টেবল প্লুরাল কমন নাউন। খুব খেয়াল করেন, কতগুলো জিনিস শেখার আছে দেখেন, আমি সবগুলো বলে দেবো ইনশাআল্লাহ, সবগুলো আপনাদেরকে বলে দেবো, খুব খেয়াল করেন। তাহলে দা পুর মানে গরিবরা, দা রিচ মানে ধনীরা, দা ব্লাইন্ড দা ব্লাইন্ড, তাহলে ব্লাইন্ড মানে হচ্ছে একজন কানা, কিন্তু দা ব্লাইন্ড মানে হচ্ছে পৃথিবীর সকল কানাদেরকে বোঝানো হয়। তাহলে দা ব্লাইন্ড মানে একজন কানা, আর দা ব্লাইন্ড মানে কানা রা, আর মহিলা হইলে কি হবে? কানি রা। খুব খেয়াল করেন, এই যে দেখেন ডাম, তাহলে ডাম মানে হচ্ছে ভাইয়া বোবা, একজন বোবাকে বোঝায়, কিন্তু যখন আমরা বলবো দা ডাম, তার ডাম মানে বোবা রা, আর মহিলা হইলে বুবি রা। তারপর দেখেন পায়াস মানে হচ্ছে একজন ধার্মিককে বোঝায়, কিন্তু আমি যখনই আর্টিকেল দা ব্যবহার করবো তখন হয়ে যাবে পৃথিবীর সকল ধার্মিক রা, পৃথিবীর সকল ধার্মিক রা। ব্রেভ মানে হচ্ছে ভাই একজন সাহসী, কিন্তু যখনই বলবো দা ব্রেভ মানে সাহসী রা। খুব খেয়াল করছেন প্রিয় ভাই বোন আমার। ওয়াইজ মানে একজন জ্ঞানীকে বোঝায়, কিন্তু আমি যখন বলবো দা ওয়াইজ মানে জ্ঞানী রা। একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, সবাই লিখে রাখেন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে দাপুর মানে গরিবরা। এবার বলেন পৃথিবীতে কি একজন দুজন গরিব না, কোটি কোটি মানুষ, পৃথিবীতে কোটি কোটি মানুষ গরিব, তাই না? বলেন দা রিচ মানে ধনীরা, পৃথিবীতে কোটি কোটি মানুষ ধনী, তাই না? বলেন। তারপরে দা ব্লাইন্ড মানে কানারা, পৃথিবীতে কোটি কোটি মানুষ কানা। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ, যখন আমি পৃথিবীর সকল ধনীদেরকে সকল গরিবদেরকে বুঝাইতে চাইবো, অর্থাৎ দা ব্যবহার করব, হ্যাঁ, দাপুর মানে গরিবরা, দা রিচ মানে ধনীরা, দা ব্লাইন্ড মানে কানারা। এই যে পৃথিবীতে কোটি কোটি মানুষ গরিব, কোটি কোটি মানুষ ধনী, কোটি কোটি মানুষ কানা, এত মানুষের সাথে ভারতটা কি হবে না আর হবে? বলেন, যখন আমি বলবো দা পুর, এই পুরের সাথে হবে না আর হবে? বল, তাহলে দা পুর মানে গরিবরা, পৃথিবীর সমস্ত গরিব, আর পৃথিবীতে মিনিমাম 50 কোটি মানুষ গরিব আছে, বা 100 কোটি 200 কোটি মানুষ গরিব আছে, তাই না? বলে তাহলে 200 কোটি মানুষের সাথে কি হবে না, কি হবে আর? বুঝতে পেরেছি? একটু বলেন। তাহলে আমরা কয়টা বিষয় শিখলাম আপাতত? খুব খেয়াল করে, শুধু পুর হচ্ছে অ্যাডজেক্টিভ, দেখেন আমি সবগুলো লিখে দিব, টেনশন নাই, সবগুলো লিখে দিব। কেমনে প্রশ্ন বানায়, খুব খেয়াল করেন, ভালো লাগবে। দেখেন কতগুলো জিনিস শেখার আছে, দেখেন খুব খেয়াল করেন। শুধু পুর শব্দটা অথবা শুধু রিচ শব্দটা, এক নাম্বার আমরা যেটা শিখলাম, শুধু পুর বা রিচ হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, শুধু পুর অথবা রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। 2 নম্বর যেটা শিখলাম, এই পুর অথবা দা, এবং এটা হচ্ছে একজনকে বোঝায়, খুব খেয়াল করেন, হ্যাঁ, একজনকে বোঝায়। দেখেন কতগুলো জিনিস শেখা যায়, হ্যাঁ। আর দা পুর, যখন আমি দা পুর দিব তখন সেটা অ্যাডজেক্টিভ থেকে হয়ে যাবে কি ভাইয়া? কাউন্টেবল প্লুরাল কমন নাউন, কাউন্টেবল প্লুরাল কমন নাউন। তারপর যখন দা পুর বলা হবে তখন পৃথিবীর সকল গরিবকে বোঝানো হবে, পৃথিবীর সকল গরিবকে বোঝানো হবে, গরিবকে, হ্যাঁ, গরিবকে কি বোঝানো হয়। এবার আপনারা দেখেন, তাহলে তাদের সাথে ভার্ব কি হবে? অবশ্যই কি হবে প্রিয় ভাই বোন আমার? ভার্বটা আর হবে, অথবা পারফেক্ট টেন্স হলে কি হবে? হ্যাভ হবে, বা সহজ কথা প্লুরাল হবে, কারণ পৃথিবীতে কি কোটি কোটি মানুষ গরিব। ওকে, 3 নম্বর যে ব্যাপারটা প্রিয় ভাই বোন আমার, আপনি যখন পৃথিবীর সকল গরিবদেরকে বুঝাইতে চাইবেন বা সকল ধনীদেরকে বুঝাইতে চাইবেন, তখন অবশ্যই দা দিতে হবে, কিন্তু পরীক্ষায় দা থাকে না। তাহলে দানাই মানে কাটা, যেমনি বলতেছে ও এমনি মিলবে। আমি যেভাবে বলছি হুবহু এভাবে দেখবেন পরীক্ষায় মিলে গেছে। আল্লাহর উপর ভরসা করে বলছি, মিলবে 100% মিলে যাবে ইনশাআল্লাহ। একটু পরে আমরা প্রমাণ দেবো। আমি জাস্ট ভুলগুলো ধরাই দিচ্ছি যে কেমনে প্রশ্ন বানায় আর কি হবে। আমরা ফাঁদগুলো বলে দিচ্ছি। তাহলে ফাঁদ নাম্বার 1 এটা, ফাঁদ নাম্বার 2 এটা। এবার দেখেন 3 নম্বর ফাঁদ কি? এই যে এইখানে আমি যখন পৃথিবীর সকল গরিবদেরকে বুঝাইতে চাইবো তখন অবশ্যই এটার পূর্বে আর্টিকেল দা দিতে হবে, কিন্তু পরীক্ষা দা থাকে না। তাহলে এখানে কি থাকে না? দা থাকে না। তাহলে শুধু থাকবে পুর অথবা শুধু থাকবে রিচ। এই শুধু পুর এবং শুধু রিচ হচ্ছে ভুল এবং 100% ভুল। শুধু রিচ এবং শুধু পুর 100% ভুল, কারণ এদের পূর্বে অবশ্যই আর্টিকেল দা দিতে হবে। আরো আছে দেখেন,
শুরুতে আমরা বলেছি শুধু পুর এবং শুধু অ্যাডজেক্টিভ, মানে শুধু পুর এবং রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। আমরা কি বলতে পারবো? গুডস, স্মার্টস, ট্যালেন্টস, বিউটিফুলস, ওই এমন কি বলা যায় না? তো এমন আসলে বলা যায় না, এমন আসলে হয় না। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, কিন্তু পরীক্ষা থাকবে পুর, পরীক্ষা থাকবে কি ভাইয়া? পুরস। বুঝতে পেরেছেন? পরীক্ষা থাকবে কি ভাইয়া? পুরস। তাহলে এটাও ভুল, এটা কয় নাম্বার? 4 নাম্বার। পরীক্ষা থাকবে পুরস। তাহলে পুরুষ বলতে কোনো শব্দ নাই, পুরুষ বলতে কোনো কি নাই, কোনো শব্দ নাই, পুরুষ বলতে কোনো শব্দ এই পৃথিবীতে কি নাই। শব্দটা কি হবে? পুরুষ হবে। বুঝতে পেরেছেন? তাহলে 1টা 2টা 3টা 4টা পরীক্ষায় প্রশ্ন আসবে দা পুর অথবা দা রিচ। দা রিচ কি ধরনের নাউন? কি ধরনের নাউন? কি নাউন? কি ধরনের নাউন বা কি নাউন? ধরেন কি নাউন বা কোন ধরনের নাউন? তখন উত্তর হবে কাউন্টেবল প্লুরাল কমন নাউন। কাউন্টেবল প্লুরাল কমন নাউন। বুঝতে পেরেছেন? পরীক্ষায় আর্টিকেল দিয়ে আসবে, পরীক্ষায় আর্টিকেল দিয়ে প্রশ্ন আসবে, আপনাকে আর্টিকেল দা দিতে হবে। পরীক্ষায় আসবে এইভাবে, দা পুর, দা রিচ কোন ধরনের নাউন? কাউন্টেবল প্লুরাল কমন নাউন। পরীক্ষায় আসবে পুরস, এটা কাটা, পুরস হবে না পরীক্ষায়। বুঝতে পেরেছেন? সবগুলো বলে দিলাম। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, আমরা একটা করে সব প্রমাণ দেবো, সব প্রমাণ দিয়ে দেবো, আর বলবো না। অনেকক্ষণ বুঝাইছি, এবার প্রমাণ দেবো। খুব খেয়াল করেন, দেখেন কি আমরা প্রশ্ন ইয়েস, প্রথম প্রশ্ন আমরা পেয়ে গেলাম। ভুলস, ভুলের বাচ্চা ভুলস। দেখেন প্রথম প্রশ্নে কি দেওয়া আছে বলেন। প্রথম প্রশ্নটা পড়েন। কুয়াশার অন্তরালে স্যার পুরুষ আর নট অলওয়েজ ডিজনেস, কি বলে এগুলা? পুরুষ, সেতু সরকার স্যার পুরুষ আর নট অলওয়েজ ডিজনেস। লাবণ্য বিনতে হাকিম পুরুষ। হ্যাঁ যা, দুষ্টু পোলাবান, এই মেয়েগুলো একটু দুষ্টু বান্দরনি। এখানে পুরুষ পাইলা কোথায়? খালি পুরুষ ঘুরে মাথায় না, যা শয়তান বান্দর, খালি মাথায় পুরুষ ঘুরে। লেখছি আমি পুরুষ, পুরুষ, এটা পুরুষ লেখছি, পুরুষ, হ্যাঁ পরে পুরুষ। যা, সেতু জি স্যার পুরুষ হবে। আরে না, পুরুষ না গাদা, আরে খালি মাথায় পুরুষ ঘুরে, পুরুষ না গাদা। শব্দটা হচ্ছে কি? পুরুষ। তাহলে পুরুষ বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই, কারণ এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। এবার খেয়াল করে দেখেন প্লুরাল হবে না আমার, এই যে এখানে দিয়েছে পুরুষ, তাহলে পুরুষ বলতে কোনো এই পৃথিবীতে নাই। এবার দেখেন দা পুর মানে গরিবরা, অথবা পৃথিবীর সকল গরিব, পৃথিবীর সকল গরিব। তাহলে পৃথিবীতে কোটি কোটি মানুষ গরিব, তাই এদের সাথে ঈদ হবে না? বলেন মিলছে না মিলে নাই? লুজানাতুল জান্নাত জি স্যার আমারও পুরুষ মনে হয়। আচ্ছা শয়তান বান্দর নেই, খালি পুরুষ ঘুরে মাথায়। আমি লিখি পুর, হেরা পরে পুরুষ, তো বান্দর শয়তান। এই শোনেন ভাই, সত্যবাদী না মিথ্যাবাদী, মিলছে কিনা বলেন? যা বলছে হুবহু মিলছে কিনা? তাহলে দেখেন এখানে দা পুর আছে কিন্তু ভার্বটা দিয়ে রাখছে, যেটা হবে না। তারপরে দেখেন অ্যাডজেক্টিভকে প্লুরাল বানাইছে, এটা হবে না। তারপরে খেয়াল করে দেখেন এই যে এখানে প্লুরাল বানাইছে, এটা হবে না। এটা কি হবে? দা পুর মানে গরিবরা, পৃথিবীর সকল গরিব, তাই কি হবে? ভার্বটা আর হবে, আনসার হবে কি? গুড শফিক তুইন ভাই, বি হবে গো, বি হবে, বি হবে গো, বি হবে। গুড লাবণী বিনতে হাকিম স্যার পুরুষগুলো ডিসঅনেস্ট। হ্যাঁ ঠিক বলছেন, ডিসঅনেস্ট হইতে পারে স্যার। 3টা পুরুষের সাথে প্রেম করেছি, 3টাই আমাকে ধোকা দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই পুরুষরা ডিসঅনেস্ট হইতেই পারে। আপনি হয়তো প্রেম করে ছেঁকা খেয়েছেন, এই জন্য আপনার কাছে কি লাগতেছে? পুরুষকে ডিসঅনেস্ট মনে হচ্ছে। অথচ সেই একই জায়গায় মুতমাইন্না আক্তার প্রেম করে বিয়ে করে 3-4টা বাচ্চাও হয়েছে, অথচ তার কাছে মনে হয় পুরুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। পুরুষের মতো ভালো মানুষ হয় না, কেন? কারণ তাকে ঠকায় নাই, আপনি ঠকাইছেন। যাই হোক, এটা আসলে আপস টু সিচুয়েশন, ইট ডিপেন্ডস আপস টু সিচুয়েশন। যাই হোক, এবার খেয়াল করে দেখেন কেমন প্রশ্ন বানায়। একবার আসছে ধনী দিয়া, সরি গরিব দিয়ে, এবার এসে ধনী দিয়া। একবার এসে গরিব দিয়ে, এবার এসে কি? ধনী দিয়া। এসছে স্যার মনের মতো ক্লাস পাই আপনার থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার শেখা দিয়ে স্যার আমাকে ব্যাখ্যা করে দিয়েছে। ওকে, সমস্যা নাই, ব্যাখ্যা বোকা হয়েন না, এবার ক্লাস করেন। দেখেন রিচ হচ্ছে প্রিয় ভাই বোন আমার অ্যাডজেক্টিভ। শুধু রিচ কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না, অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না, অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না। এখানে বাক্যের সাবজেক্ট বানাই ফেলছে, তো এটা হবে না। আপনি রিচ দিচ্ছেন ভালো কথা, ইজ কেন দিলেন? এটাও কি কাটার বাচ্চা কাটা, বুলের বাচ্চা বুল, মানে এটা কি ডাবল বুল। খুব খেয়াল করে দেখেন। আবার দেখেন এখানে রিচের সাথে কি দিছে? ইজ দিছে। দা রিচ এই পর্যন্ত ঠিক আছে, ধনীরা। পৃথিবীর সকল ধনী, পৃথিবীতে কি একজন দুজন ধনী না, কোটি কোটি মানুষ ধনী। তাহলে কি এটার সাথে ইজ হবে না? এটার সাথে ইজ হবে না। কি হবে প্রিয় ভাই বোন অনেকেরা? ইয়েস, দা রিচ মানে ধনীরা, আর এদের সাথে আর হবে, আনসার হবে ডি। 5 নাম্বার ক্লিয়ার হলো। কমিউনিটি 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন থেকে আমরা চেষ্টা করব
1 ঘন্টার আশেপাশে ক্লাস নেওয়া, 1 ঘন্টার আশেপাশে ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন আমরা কি এভাবে পড়াবো নাকি আর একটু দ্রুত টানবো না আস্তে টানবো? একটু দ্রুত বলেন। আমি একই সাথে টিচার এবং একই সাথে ডাক্তার, আপনারা হয়তো এটা এতদিন জানতেন না, আজকে জেনে রাখেন। আমি কিন্তু শুধু টিচার না, আমি টিচার প্লাস কি ডাক্তার। কি ডাক্তার? ফিজিক্যাল ডাক্তার না, না না না, নো, আমি আপনাদের মেন্টাল ডাক্তার, আপনাদের মেন্টাল ডাক্তার, আমি আপনাদের মানসিক ডাক্তার। বুঝতে পেরেছেন? আপনারা খেয়াল করবেন, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আমি আপনাদের মানসিক সমস্যাগুলো বুঝতে পারি। বুঝতে পেরেছেন? সো আমি আপনাদের মেন্টাল ডাক্তার, মানসিক ডাক্তার। আমি আপনাদের ফিলিংস বোঝার চেষ্টা করি, প্রতিনিয়ত আমি আপনাদের ফিলিংস নিয়ে কাজ করি। আমি সর্বোচ্চ চেষ্টা করি যেন আমি আপনাদের ফিলিংসটা বুঝে আপনাদের মতো হয়ে ক্লাস কন্টিনিউ করতে পারি, বা আপনাদেরকে আপনাদের মতো করে ভালোবাসা দিতে পারি। যেই ভালোবাসাটা আপনারা চান, যেভাবে আপনারা আশা করেন, স্বপ্ন দেখেন, সেইভাবে আমি আপনাদের ভালোবাসা দিতে চাই। বুঝতে পেরেছেন? ওকে, যাই হোক, 5 নাম্বার ক্লিয়ার। এবার দেখেন খুবই মজার প্রশ্ন, সম্ভবত এটা আমরা পড়িয়েছি, আগেই বলেছি আমি। সেন্টেন্স সিলেকশন মানে একটা না, সকল টপিকের সংমিশ্রণ। সেন্টেন্স মানে কি ভাই? সকল টপিকের সংমিশ্রণ। ওকে, যাই। এবার দেখেন এ ফিউ অফ দ্য থ্রি, এখানে এ ফিউ মানে হচ্ছে একটা ডিটারমাইনার এবং এটা হচ্ছে একটা অনির্দিষ্ট ডিটারমাইনার। খুব খেয়াল করেন, অনির্দিষ্ট, অর্থাৎ এ ফিউ দিয়ে কিন্তু বোঝা যায় না যে কয়জন, এ ফিউ দিয়ে কিন্তু বোঝা যায় না যে কয়জন। আমি যেটা বলতে চাইছিলাম, আমি আসলে আপনাদের মেন্টাল ডাক্তার বা মানসিক ডাক্তার, অর্থাৎ আপনাদের জন্য কিভাবে পড়াইলে সুবিধা হবে আমি নিজে থেকে বাই ডিফল্ট ওইভাবে পড়ানোর চেষ্টা করি। আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে ফিল করি, আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে আমি অনুভব করি, এবং সেই অনুভবতা থেকে আমি বুঝে বুঝে ওইভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করি যেমন হইলে আপনাদের সুবিধা হয়। বুঝতে পেরেছেন? একটা সময় আমি প্রচুর দ্রুত ক্লাস করাইতাম, কারণ আমি আলহামদুলিল্লাহ ভালো, অনেক দ্রুত পড়াইতে পারি। বুঝতে পেরেছেন? দ্রুত পড়ানো এটা কোনো ক্রেডিট না, মনে হলো যে না, স্টুডেন্টদের সাথে তাল মিলিয়ে পড়ালে ভালো হয়, বুঝতে সুবিধা হবে। আমি পড়াই ফেললাম 10 মিনিটের মধ্যে 50টা প্রশ্ন পড়াই ফেললাম, আমি তো বুঝছি ঠিকই, আপনি তো আর বুঝতে পারবেন না, বুঝছেন না? এই জন্য চেষ্টা করি যে ভাইয়া আপনাদের যেভাবে পড়ালে ভালো হবে সেভাবেই আমি পড়ানোর চেষ্টা করি। বুঝতে পেরেছেন? ওকে, এবার খেয়াল করে দেখেন এ ফিউ, তাহলে এটা হচ্ছে একটা অনির্দিষ্ট ডিটারমাইনার, আর 3 এটা হচ্ছে একটা নির্দিষ্ট ডিটারমাইনার। অথবা সহজ করে আমি যদি বলি এ ফিউ হচ্ছে অনির্দিষ্ট আর 3 হচ্ছে নির্দিষ্ট। এ ফিউ মানে কিছু, কিছু মানে কয়টা? এটা তো নির্দিষ্ট না, কিছু বই নিয়ে আসবা, কিছু কলম নিয়ে আসবা, কয়টা? কিছু নিয়ে আসলেই হবে, কয়টা? তাহলে কিছু হচ্ছে একটা অনির্দিষ্ট, আর 3 হচ্ছে নির্দিষ্ট, 3টা নিয়ে আসবা, 5টা নিয়ে আসবা, তাই না? বলেন, যাই হোক। সো এই অনির্দিষ্ট এবং নির্দিষ্ট ডিটারমাইনার কখনোই একসাথে বসে, এটা ভুল। কোনো একটা বাক্যে একসাথে অনির্দিষ্ট এবং নির্দিষ্ট ডিটারমাইনার বসে না, বসলে ভুল হবে। কেন ভুল হবে? চলেন ব্যাখ্যায় চলে যাই। দেখেন, বলা হচ্ছে এ ফিউ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ। আপনি কি এটা বলতে পারবেন আমার জন্য কিছু 3টা বই নিয়ে আসবা, কিছু 3টা কলম নিয়ে আসবা? শুনো না, কি আমার জন্য কিছু 3টা 3 পিস নিয়ে আসবা? এমন কি হয় না তো? আপনি হয় বলবেন আমার জন্য কিছু বই নিয়ে আসবা, অথবা বলেন আমার জন্য 3টা বই নিয়ে আসবা, কিন্তু একসাথে কিছু 3টা বই নিয়ে আসবা, কিছু 3টা কলম নিয়ে আসবা, শুনো না, কি আমার জন্য কিছু, এমন কি হয়? কিছু 3টা এমন কি হয় রে পাগলা? বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন কি ভাই? আমার কথা কি বোঝা যায়? একটু বলতে হবে, দ্রুত দ্রুত, কথা কি বোঝা যায়? বলেন, দ্রুত বলেন প্রিয় ভাই বোন আমার, বলেন না প্রিয় মানিকেরা, প্রিয় ভাই বোন। এমন কি হয়? আমরা কখন বলি না তো, এমন বলা যায় না। কারণ এটা কয়কার কাট, কয়কার। 2 নাম্বার দেখেন সি, অপশন সি তে যে ভুল, এভরি পরে কখনো অফ হয় না। একটু কষ্ট করে লিখে দিব প্রিয় মানিকেরা, টুকরা ভাই বোন আমার, সবাই একটু লিখে রাখেন। এভরি এর পর কখনো অফ হয় না, এভরি পর কখনো কি হয় না, অফ হয় না। শেষ, এটাই একটা ভুল, শেষ। এভরি পরে একটা অফ, এভরি পরে কখনো অফ হয় না। স্যার অভিনয় সেরা রে, সেরা। এই যে দুষ্টু দুষ্টু পোলাপান গুলো কি কি কমেন্ট করে, আমি বলি অভিনয় সেরা। আমি তো অভিনয় পারি না। আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমি অভিনয় করতে একদমই পারি না, যে কারণে আমি প্রতি মুহূর্তে মুহূর্তে কি ব্যাম্বো পান করতে হয়, সব জায়গায় ব্যাম্বো পান করি। কেন? কারণ আমি অভিনয় পারি না। এই হোক, শোনেন না, হ্যাঁ পোলাপান গুলো দুষ্টু। এভরি পরে কখনো কি হয় না, অফ হয় না। তবে এভরি ওয়ান এর পরে অফ হয়, এভরি ওয়ান অফ, এভরি ওয়ান এর পরে অফ হয়। আচ্ছা, এভরি ওয়ান এর পর অফ হয়, তাহলে এভরি পরে কখনো অফ হয় না, এভরি ওয়ান এর পরে কি হয়, অফ হয়। বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা, কতটুকু ভাই বোন আমার? বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এই তো আলহামদুলিল্লাহ। আজকের মতো পড়াইলে পরে রেকর্ড দেখতে ভালো লাগে না?
আপনারা একটা বিষয় হয়তো মানে বুঝতে পারেন না, যে কারণে আপনাদের হচ্ছে একটু কনফিউশন, সেটা হচ্ছে আমাদের লাইফ। আপনারা হয়তো ভাবেন স্যার রেকর্ড ক্লাস দেখতে তো ভালো লাগে না, স্যার অনেকগুলো ক্লাস চলে গেছে, রেকর্ড ক্লাস করবো না, লাগলে 20 টাকা মরে যাবো। আরে পাগলা, আমাদের ক্লাসগুলো তো রেকর্ড ক্লাস না রে পাগলা, আমাদের প্রত্যেকটা ক্লাস লাইভ, অর্থাৎ লাইভ ক্লাসেরই আপনি একটা রেকর্ড ভার্সন পেয়ে যাচ্ছেন। লাইভ ক্লাস অর্থাৎ এটা রেকর্ড করলো, এটা লাইভ ক্লাসই। কেন আমাদের ভাই বোনরা যদি কোনো কিছু বুঝতে না পারে প্রশ্ন করে, আর আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দিই। লাইভ ক্লাসের তো এটাই শুধু পার্থক্য, লাইভ আর রেকর্ডের মধ্যে পার্থক্য এটাই যে রেকর্ড ক্লাসে প্রশ্ন করা যায় না, লাইভ ক্লাসে প্রশ্ন করা যায়। সো আমাদের ভাই বোনরা আপনার মনে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা অলরেডি কোনো না কোনো ভাই বোন করে ফেলেছে বা করে, সেই প্রশ্নের উত্তর আমরা লাইভ ক্লাসে দিয়ে দিই। সো লাইভ ক্লাসটা যদি আপনি পরবর্তীতে দেখেন, লাইভ ক্লাসের ফিলিংসই পাবেন, কারণ এটা রেকর্ড ক্লাস না, এটা লাইভ ক্লাসেরই একটা কি রেকর্ড ভার্সন। বুঝতে পেরেছেন ভাই বোন? নিশাদ জাহান রুবি, এত দুষ্টু আপনারা, এত দুষ্টু, এত দুষ্টু। আচ্ছা, তাহলে এটাও কয়কার কা বেকার। এবার দেখেন, আপনি কি এটা বলতে পারেন অল অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ? 3 জন ছেলে মিলে একটা প্রাইজ পেলো, 3 জন ছেলে মিলে একটা প্রাইজ পেলো, এটা আমরা সাধারণত বলি না। এটা হতে পারে, তবে সাধারণত ব্যাপারটা এমন ঘটে যে ফার্স্ট বয় একটা প্রাইজ, সেকেন্ড বয় একটা প্রাইজ, থার্ড বয় একটা প্রাইজ, এটাই মানে ন্যাচারালি ঘটে। বুঝতে পেরেছেন? এই জন্য 3 জন ছেলে মিলে একটা প্রাইজ পেয়েছে অল অফ দ্য 3 বয়েজ, এটা বলা দরকার নাই। এর পরে কখনো অফ হয় না, এই 3 এবং 3 একসাথে বসে না, ইচের পরে অফ হয়, ইচের পরে কি অফ হয়, তার মানে বি। এবং ইচ মানে একজন, 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 ইচ মানে একজন। ইচ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ মানে হচ্ছে 3 জন ছেলে প্রত্যেকেই একটি করে প্রাইজ পেলো, অথবা একজন ছেলে একটি করে প্রাইজ পেলো। বুঝতে পেরেছেন? ভাই বোন, ইচ অর্থ হচ্ছে একজন, অর্থাৎ একজন ছেলে একটি করে প্রাইজ পেল, খুবই সুন্দর কথা। অথবা 3 জন ছেলের প্রত্যেকেই একটি করে প্রাইজ পেল, খুবই সুন্দর কথা। ক্লিয়ার কিনা? 6 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 6 কে আলহামদুলিল্লাহ, 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 6 কে কি খুব খেয়াল করে দেখেন ভাইয়া, হি ইজ দ্য মোস্ট প্রফিট জাজ। আমি জাস্ট কয়েকদিন আগে পড়েছিলাম, দেখেন তো আপনারা পারেন নাকি, মনে আছে কিনা, কাটা মনে আছে দেখি। কাকার মনে আছে? দ্রুত। স্যার উদ্দেশ্য হলো শেখা, লাইভ রেকর্ড ম্যাটার করে না। হ্যাঁ, খুব সুন্দর কথা বলছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে শেখা, লাইভ ক্লাস হোক আর রেকর্ড ক্লাস হোক, রেকর্ড আর লাইভের মধ্যে তেমন কোনো সমস্যা নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে শেখা, আমরা শিখতে আসছি, শিখতে পারলে কি হইল। যাই হোক, আর এই কোর্সটা তো একদিনের জন্য না, এটা সারা জীবনের জন্য। এই কোর্সটা সারা জীবন আপনার সঙ্গে থাকবে। হয়তো আজকে আমি লাইভ করতে পারতেছি, আজ থেকে 6 মাস 1 বছর 5 বছর পরে কি আপনার সাথে থাকবো, তখন কি লাইভ করতে পারবো? তখন কি বলতে পারবেন স্যার লাইভ ক্লাস না হলে স্যার করবো না, আমি বিষ খেয়ে মরে যাবো? হ্যাঁ, ক্লাসটা তো সারা জীবনের জন্য, আপনি সারা জীবন আপনার কাছে রেখে দিবেন। আপনার এই কি বলবো, এই ক্লাসগুলো আপনার বাচ্চা কাচ্চা করবে, আপনি করবেন, কোনো সমস্যা নেই, বারবার দেখবেন। লাইভ ক্লাস তো শুধু হয় একবার, আর রেকর্ড ক্লাস দেখতে পারবেন 100বার, 1000বার, 1,000,000। লাইভ ক্লাসের জন্য আপসেট হওয়ার কোনো কারণ নেই। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? গুড। আমরা পড়িয়েছিলাম, আপনাদের কি মনে পড়ে, ডিগ্রির ক্লাসে, ডিগ্রির ক্লাস আমরা পড়েছিলাম পজিটিভ কম্পিটিশন, 2 ঘন্টার বেশি সময় আমরা পড়েছিলাম, একটা ঐতিহাসিক ক্লাস নিয়েছিলাম। এবং ওই ক্লাসে আমরা বলেছিলাম প্রিয় ভাই বোন আমার 6 নাম্বার, ও এটা তো গট পাস্ট টেন্স, গট মানে হচ্ছে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সে কোনো সমস্যা নেই, ভার্ব নিয়ে কোনো সমস্যা নাই। সো যদি হয় ব্যাপারটা এমন যে প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে অবশ্যই গেটস হবে, প্রেজেন্ট টেন্সের অবশ্যই কি হবে, গেটস হবে, অবশ্যই গেটস হবে। ইচ হচ্ছে একজন, আর একজন হইলেই সিঙ্গুলার, আর সিঙ্গুলার মানেই এস থাকবে, সিঙ্গুলার মানে কি থাকবে, এস থাকবে। আর গর্ত হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সে সিঙ্গুলার প্লুরাল ম্যাটার করে না। বুঝতে প্রিয় ভাই, কারা করতে প্রিয় ভাই বোন আমার? ওকে ফাইন। তারপরে দেখেন প্রিয় ভাই বোন, he's the most perfect judge in the world, you have to remember it all the time that the most perfect, you never use this word most, এই যে পারফেক্ট একটা ওয়ার্ড, এই পারফেক্ট ওয়ার্ডের পূর্বে আপনি চাইলে মোস্ট ব্যবহার করতে পারবেন না। কেন পারবেন না, সেটা আমরা একটা কেমিস্ট্রি দিয়ে আপনাদেরকে বুঝিয়েছিলাম। ছোট্ট করে হালকা করে আবার স্মরণ করে দিচ্ছি। ধরেন এখানে একটা পাত্র আছে, ধরেন এখানে একটা কি আছে, পাত্র আছে। এই পাত্রটা হচ্ছে খালি 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 খালি, আর এই পাত্রটা হচ্ছে ভরা 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 ভরা, একদম ভরা, পরিপূর্ণ, একদম ভরা।
আমরা একটু হালকা করে কেমিস্ট্রি দিয়ে বোঝাই দিচ্ছি, খেয়াল করে দেখেন। আমরা এখন কেমিস্ট্রি পড়াবো, ঠিক আছে? দেখেন এই পাত্রের মধ্যে আপনি চাইলেও কি কোনো কিছু রাখতে পারবেন না, তো যদি রাখেন কি হবে, উতলায় পড়ে যাবে। এই পাত্রটা এখন অলরেডি ভরা আছে বা ফুল আছে বা পরিপূর্ণ আছে, এই ভরা পাত্রের মধ্যে যদি কোনো কিছু রাখেন সেটা উতলায় পড়ে যাবে, তার মানে রাখা ঠিক হবে না, ভুল হবে। কিন্তু দেখেন এই পাত্রটা খালি, চাইলে আপনি রাখতে পারবেন। তো ঠিক সেম ইংলিশ গ্রামারে কিছু ওয়ার্ড আছে যেগুলো অর্ধেক অর্থ প্রকাশ করে, বা মানে যেগুলোতে ঘাটতি থাকে বা ঘাটতি আছে। যেমন ধরেন একটা ওয়ার্ড আমরা নিলাম বিউটিফুল, BEAU, বিউটিফুল। এই যে বিউটিফুল ওয়ার্ডটা, এটা 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 সুন্দরী, কিন্তু 100% সুন্দরী না, সর্বোচ্চ সুন্দরী না। যদি বলা হয় দোস্ত দেখ মেয়েটা অনেক বিউটিফুল, আপনি তাকাতেও পারেন, নাও তাকাতে পারেন। কিন্তু বন্ধু যদি খালি কোনো কারণে বলে ফেলছে দোস্ত মেয়েটা কিন্তু ভেরি বিউটিফুল, কি করলি দোস্ত? হ্যাঁ, গাড্ডা এমনি বাঁকা করে তাকাইবো। ওরে খাইছে খাইছে, আগে কবি না দোস্ত, তুই একলাই দেখলি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? বিউটিফুল কোনো ফিলিংস নাই। তাহলে বিউটিফুল মানে হচ্ছে 50% সুন্দরী। কয় পার্সেন্ট? 50%। কিন্তু কোনো কারণে যদি আপনি বলেন ইভেন দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, এটা কিন্তু অনেক সুন্দরী দোস্ত, তুই না থাকলে মিস করবি, তখন কি করেন আপনি? তখন আপনি তাকান বা তাকাইতে বাধ্য হন। যাই হোক, তাহলে এই ভেরি হচ্ছে একটা মডিফায়ার। এই ওয়ার্ডের মধ্যে ঘাটতি আছে, এই ঘাটতি পূরণ করার জন্য আমরা মডিফায়ার ব্যবহার করি, ভেরি, মোর, মোস্ট, ভেরি, মোর, মোস্ট। তো ভেরি ব্যবহার করেন, ধরেন 100% বলে গেল, তাহলে বিউটিফুল 50% অর্থ দেয়, ভেরি বললে 100% অর্থ প্রদান করে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো কয় পার্সেন্ট নিজেরাই 100% অর্থ প্রদান করে। তার মধ্যে একটা মজার ওয়ার্ড হচ্ছে পারফেক্ট। পারফেক্ট, এই পারফেক্ট ওয়ার্ডটা 100% অর্থ প্রদান করে। যেহেতু পারফেক্ট নিজেই 100% অর্থ প্রদান করে, এই জন্য পারফেক্টের পূর্বে ভেরি দরকার নাই, মোর দরকার নাই, মোস্ট দরকার নাই। কেন দরকার নাই? কারণ দিলে পড়ে যাবে। পারফেক্ট শব্দটা নিজেই 100% অর্থ প্রদান করে। তো পারফেক্ট শব্দের সাথে কোনো কিছু ব্যবহার করার মানে হচ্ছে একটা ভরা পাত্রের মধ্যে কোনো কিছু রাখা। ভরা পাত্রে পানি ঢাললে কি হবে? পড়ে যাবে, উতলায়া। ঠিক সে পারফেক্ট নিজেই 100% অর্থ প্রদান করে। এই পারফেক্টের পূর্বে ভেরি, মোর, মোস্ট ব্যবহার করলে ভুল হবে, মানে এটা উতলায়া পড়ে যাবে। আপনি যদি বলেন দোস্ত দ্য গার্ল ইজ পারফেক্ট ফর ইউর মেরি, তুই না মায়া খুঁজতেছিস, বিয়ে করবি না? তুই না কইছিলি গতকালকে রাইতকা 2টা বাজে ফোন দিয়া, দোস্ত আমার আর ভালো লাগে না, বিয়ে করবো। ওকে, এই মেয়েটা কিন্তু পারফেক্ট। এই মেয়েটা কি পারফেক্ট? তো কোনো একটা মেয়ে অথবা কোনো একটা ছেলে অথবা কেউ পারফেক্ট, এর মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এর মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এর মানে হচ্ছে পারফেক্ট মানে হচ্ছে সে রূপবতী, গুণবতী, সুন্দরবতী, সর্ববতী, মানে তার মধ্যে সব আছে, রূপ, গুণ, কর্মঠ, ইমানদার, আমলদার, যা আছে গুণ, মানে সে পারফেক্ট, মানে পারফেক্ট, তার কোনো কিছু ঘাটতি নাই, সে কি সব আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এই মিয়া, আপনারা তো বান্দর কেন? আপনারা তো ভালো দুষ্টু হয়। আচ্ছা, যাই হোক, এবার খেয়াল করে দেখেন। তো ব্যাপারটা হচ্ছে যে এই হচ্ছে ব্যাপার। তো আমার আরো কিছু ওয়ার্ড আছে যেগুলোকে পরিপূর্ণ অর্থ প্রদান করে। পারফেক্ট মানে হচ্ছে তার মধ্যে কোনো ঘাটতি নেই, সে সব মানে সুন্দরী, রূপবতী, গুণবতী, সভ্যতী, সব আছে তার মধ্যে, আর কোনো কিছু ঘাটতি নাই। আর বিউটিফুল মানে 100% অর্থ প্রদান করে না, সুন্দরী অ্যাজ ইউজুয়াল, কিন্তু আরো সুন্দরীও কি পৃথিবীতে আছে। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, প্রিয় মানিকেরা, এইখানে যে ব্যাপারটা ঘটছে খুব খেয়াল করেন। সেই ব্যাপারটা হচ্ছে আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন কমপ্লিট। কমপ্লিট শব্দটা 100% অর্থ প্রদান করে। কমপ্লিট মানে হচ্ছে ভাইয়া কমপ্লিট, কমপ্লিট মানে হচ্ছে শেষ বা পরিপূর্ণ। 100% শেষ হলে তো আমরা কমপ্লিট বলি। এই জন্য কমপ্লিটের পূর্বে আপনি ভেরি, মোর, মোস্ট ব্যবহার করতে পারবেন না, বলতে পারবেন না ভেরি কমপ্লিট। আর কমপ্লিট মানে তো 100% কমপ্লিট। 100% শেষ হলে তো আমরা বলি দোস্ত কাজটা কমপ্লিট, আপনি বলতে পারবেন না ভেরি কমপ্লিট। আরো মজার একটা ওয়ার্ড আছে ডেড, DEAD। ডেড মানে হচ্ছে মৃত। এবার খেয়াল করে দেখেন, এই মৃত শব্দের পূর্বে আপনি কোনোদিনও চাইলে বলতে পারবেন না ভেরি ডেড। অর্থাৎ এই যে ভেরি, বুঝছেন তো, ভেরি, মোর, মোস্ট, এইগুলো হচ্ছে মডিফায়ার। ভেরি, মোর, মোস্ট, ভেরি, মোর, মোস্ট, এগুলো হচ্ছে মডিফায়ার, যেগুলি তখনই ব্যবহার করা যায় যখন কি থাকে, ঘাটতি থাকে। যে এই ওয়ার্ডের মধ্যে ঘাটতি আছে সেখানে আপনি ভেরি, মোর, মোস্ট ব্যবহার করতে পারবেন। যেখানে ঘাটতি নাই সেখানে ভেরি, মোর, মোস্ট ব্যবহার করা যাবে না, সেখানে ভেরি, মোর, মোস্ট ব্যবহার করা যাবে না। বুঝতে পেরেছেন? যেখানে ঘাটতি নাই সেখানে ভেরি, মোর, মোস্ট ব্যবহার করা যাবে না। এই হচ্ছে ব্যাপার। এবার বলেন, দেখেন, খেয়াল করে দেখেন, তাহলে এমন একটা ওয়ার্ড হচ্ছে ডেড। ডেড মানে হচ্ছে কি ভাইয়া? ডেড মানে হচ্ছে মৃত। এবার দেখেন কয় পার্সেন্ট মরলে আপনি মানুষকে মরা বলেন? 100% মারা গেলেই তো আমরা তাকে মারা বলি। এদিকে তাকান, মনে করেন যে আপনি ধরেন 1% রু বাকি আছে, আপনি বলতে পারবেন মরা, আমার দাদা মরে গেছে। এই মিয়া, আপনি যদি আপনার দাদার 1% রু বাকি থাকা সত্ত্বেও আপনি যদি বলেন আপনার দাদা মরে গেছে, আপনার দাদাই তো ওই 1% রু নিয়ে এসে আপনার পিটাবে, নাতি, এই গোলামের নাতি, কি রে কইলি তুই গোলামের নাতি? গোলাম আমি বলে মরে গেছি, আমি দিয়ে অনল দাতা রে। আমার তো বুঝছেন না, বোঝেন? 1% রু বাকি থাকলে আপনি আপনার দাদাকে, আপনার নানাকে আপনি বলতে পারবেন আমার দাদা মরে গেছে। বললে কি রাখবে? আস্থা রাখবে? কেউ আপনার পিঠে মেরে ফেলবে না। তাহলে 100% মরলে না আমরা বলি মৃত, 100% মারা গেলে আমরা তখন কি বলি? যে সে মৃত।
অথবা ধরেন দুইজন মারা গেছে, একটা আপনার খালাতো ভাই, একটা আপনার মামাতো ভাই। আপনার খালাতো ভাইরে আপনি খুব ভালোবাসেন, আপনি ধরেন একজন মেয়ে, আপনার খালাতো ভাই মামাতো ভাই দুইজনের মধ্যে আপনি খালাতো ভাইকে কি বেশি ভালোবাসেন? আর আপনি বলেন আমার খালাতো ভাই বেশি মরছে, আপনি কি বলতে পারবেন আমার খালাতো ভাই বেশি মরে গেছে? বলা যাবে এটা? আমার খালাতো ভাই বেশি মরে গেছে বলা যাবে? আমার মামাতো ভাই খালাতো ভাই দুইজনে মরছে, কিন্তু আমার খালাতো ভাইটা বেশি মরছে। বেশি মরছে বলতে কোনো শব্দ এই পৃথিবীতে আছে বলেন? আর মরা মানে তো 100% মনে হয়, বেশি মরা বলতে আবার কি বুঝাইতেছেন আপনি? তাহলে আপনি বলতে পারবেন না ভেরি ডেড। ভেরি ডেড বলতে কোনো এই পৃথিবীতে নাই। মোর ডেড, মোস্ট ডেড এমন বলা যায় না, কারণ ডেড মানে 100% মরা। 100% মরলেই তো আমরা তাকে বলি মৃত। এই জন্য এই ডেডের পূর্বে ভেরি মরা বলে লাভ নেই, বুঝতে পেরেছেন? আপনি বলতে পারবেন না যে আমার খালাতো ভাই বেশি মরেছে, আমার তো এটা মরে নাই, বুঝছেন? এমন বলা যাবে প্রিয় ভাই বোন আমার? এরকম অনেক কিছু ওয়ার্ড আছে। স্যারে ক্লাস করলে খুব বোরিং লাগে, কোনো হাসি হাসি আসে না, তাই না? ফারজানা আক্তার এত বড় একটা খারাপ কথা বলতে পারলে না মনে হয়, ছি 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 ছি। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন এমটি। এমটি এমটি মানে কি ভাই? খালি। কয় পার্সেন্ট খালি হইলে আপনি খালি বলেন? ধরেন আপনার পকেটে 500 টাকা আছে, আপনি বলতে পারবেন পকেট খালি? না তো। 10 টাকা থাকলে বলতে পারেন না পকেট খালি, কথার কথা। যখন একদম খালি হয়, 100% খালি হয়, তখনই আমরা বলতে পারি এমটি বা খালি। তাহলে এমটির পূর্বে আপনি বলতে পারবেন না বেরি খালি। কলসিটা বেরি খালি, অনেক খালি রে, অনেক খালি আবার কি? কলসিটা অনেক খালি। অনেক খালি তো হয় না প্রিয় ভাই বোন আমার। খালি মানে খালি, খালি মানে খালি, খালি মানে কি? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তারপরে দেখেন একটু ভাই বোন আমার, আরো অনেক কিছু বলে, যেমন অল মাইটি। অল মাইটি, মাইটি, অল মাইটি মানে হচ্ছে ভাই সর্বশক্তিমান। তাহলে সর্বশক্তিমান মানে সকল শক্তি যার আছে, সকল শক্তি যার আছে তাকেই তাকান এদিকে, আন্তর্জাল। আরে তাকান না, মানুষের দিকে তো ঠিকই তাকান। কেন? হ্যাঁ চুল সুন্দর, হ্যাঁ ভব কাটে, হ্যাঁ এমন করে এমন করে, আর আমার তো চুলও সুন্দর না, সরি আমার তো চুল নাই থুকু। হ্যাঁ, তারপরে হ্যাঁ লিপস্টিক দিয়ে সামনে আসে, হ্যাঁ দিকে তো ঠিকই তাকান, আমার দিকে তাকান। বান্দর পোলাবান, স্যারের দিকে তাকাইতে হয়, তাকানের দিকে। আচ্ছা শুনেন না প্রিয় ভাই বোন আমার, যেটা বলতেছিলাম অল মাইটি মানে হচ্ছে সর্বশক্তিমান, অর্থাৎ সকল শক্তি আছে যার, তাকে বলা হয় সর্বশক্তি। আচ্ছা অল মাইটি কে? আল্লাহ। এবার প্রশ্ন হচ্ছে, আপনি যদি বলেন ভেরি অল মাইটি, আপনি ভেরি অল মাইটি বললে গুনাহ হবে। কেন? আল্লাহর শক্তির মধ্যে কোনো ঘাটতি নাই, আল্লাহ ইজ অল মাইটি, সর্বশক্তিমান। আর আপনি যদি বলেন ভেরি অল মাইটি, এটা ভুল হবে, কারণ আল্লাহর তো শক্তির ঘাটতি নাই, এমনিই শক্তিশালী, সর্বোচ্চ শক্তি আছে যার, তাকে বলা হয় অলমাইটি। সেই জন্য ভেরি অলমাইটির মধ্যে কোনো কিছু এই পৃথিবীতে নাই, আপনি অলমাইটির পূর্বে ভেরি ব্যবহার করতে পারবেন। তেমন আরো অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো 100% বা পরিপূর্ণ অর্থ প্রদান করে। যেসব ওয়ার্ড 100% বা পরিপূর্ণ অর্থ প্রদান করে সে সমস্ত ওয়ার্ড কি হচ্ছে আপনার, সে সমস্ত ওয়ার্ড পূর্বে মডিফাই ব্যবহার করা যায়। যাই হোক, তো অনেক কথা বলে ফেললাম। তো পারফেক্ট হচ্ছে একটা 100% অর্থ প্রদান করা ওয়ার্ড। তো এই ওয়ার্ডের পূর্বে আপনি মোস্ট মডিফাই ব্যবহার করতে পারবেন না, মোস্ট ব্যবহার করতে পারবেন না, ভেরি ব্যবহার করতে পারবেন না, তবে আর্টিকেল ব্যবহার করতে পারবেন, আর্টিকেল ব্যবহার করতে পারবেন, আর্টিকেল ব্যবহার করতে পারবেন। হি ইজ এ পারফেক্ট জাজ, শি ইজ এ পারফেক্ট গার্ল, শি ইজ এ ডট ডট ডট। বলেন আর জীবনে ভুল হবে? পারবেন? বলেন বলেন, তাই দুষ্টু বলবেন, বলেন পারবেন ইনশাল্লাহ, তাই না? আপনারা ভালো দুষ্টু, আপনারা আমার ব্যাপারে এত দুষ্টু দুষ্টু কথা কেমনে বলেন? কেমনে পারেন আপনারা? কেমনে পারেন? আপনাদের একটু কি বুকটা কাঁপে না? হ্যাঁ, যে স্যারের মতো এত কি বলবো, এই মানুষটাকে নিয়ে কেমনে আমরা কথা বলি? ছি, ভালো আমাকে বাসিলেই নেন আপনারা। খুব অ্যামেজিং একটা প্রশ্ন লাস্ট 45 বিসিএস আসছে, 45th বিসিএস, এবং আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ এগুলো তো আমি প্রচুর পড়াই, আমি আমার ভাই বোনদেরকে এগুলো প্রচুর পড়াই। তো আলহামদুলিল্লাহ 45তম বিসিএস এর আগেও পড়েছিলাম, 45তম বিসিএস আমাদের ভাই বোনরা হুবহু কমন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং আপনারাও সামনে কমন পাবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন ভাই বোন আমার? মালিকারা বুঝতে পেরেছি ভাই বোন? ও ভাই বোন গো, হ্যাঁ এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে যেহেতু আপনারা ভালোবাসেনি না, আমি যেহেতু আপনাদের এত অপছন্দের, হ্যাঁ সেজন্য কি করব, কোর্সটা বন্ধ করে দিব। আমি চিন্তা করতেছি অন্য কিছু করে খাবো, লাগলে ব্যবসা করব, বুঝতে পেরেছেন? অন্য কিছু করবো, তাও আপনাদেরকে পড়াবো না। ব্যবসার মধ্যে আপনারা ভালো না, আপনারা আমাকে ভালোবাসেনি না, আমি আপনাদের কত ভালোবাসি, আর আপনারা আমাকে ভালোবাসেনি না, এটা কোনো কথা? হ্যাঁ, আমি একদিন ক্লাস নেই, এটাতে আপনারা হ্যাঁ স্যারের এত সমস্যা, আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, এত সমস্যা থাকলে কোর্স কেন শুরু করছে স্যার? হ্যাঁ, কি সুন্দর কথা, তাই না? বলেন কি সুন্দর কমপ্লেন, আমার ভালো লাগতেছে। এই হোক, এই অনলাইন ক্লাস থেকে বেঁচে গেলাম, ক্লাস করাতে হবে না। শুনেন না প্রিয় মানিকারা, ভাই বোন আমার, দেখেন এটা খুবই অ্যামেজিং একটা প্রশ্ন।
কিছু ওয়ার্ড আছে বা কিছু ভার্ব আছে যাদের পরে সাধারণত প্রিপোজিশন হয় না হয় না হয় না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড়টা হচ্ছে ডিসকাস। খেয়াল করে দেখেন যে ডিসকাস, ডিসকাসের পরে কি হয় না, অ্যাবাউট হয় না। আমরা এগুলো বিস্তারিত পড়িয়েছি, এখানে হালকা করে টাচ করে দিচ্ছি, খুব খেয়াল করেন। তাহলে ডিসকাসের পরে সাধারণত অ্যাবাউট হয় না। তারপরে খেয়াল করে দেখেন জয়েন, জয়েনের পরে কি হয় না, ইন হয় না। তারপরে মিট, মিটের পরে সাধারণত কি হয় না, উইথ হয় না। তারপরে এন্টার, ভিতরে প্রবেশ করা বুঝাতে এন্টার পরে ইনটু হয় না। ভিতরে প্রবেশ করা বুঝাতে এন্টার পরে কি হয় না, ইনটু হয় না। তবে চুক্তিতে আবদ্ধ হওয়া বুঝাতে এন্টার পরে কি হয়, ইনটু হয়। চুক্তিতে আবদ্ধ হওয়া বুঝাতে এন্টার পরে কি হয়, ইনটু হয়। কি হয়, ইনটু হয়। তারপরে আরো আছে রিজাইনের পরে ফর্ম হয় না, রিজাইন, SIGN, রিজাইনের পরে কি হয় না, ফর্ম হয় না। তারপরে অর্ডার, অর্ডার, অর্ডারের পরে কি হয় না, ফর হয় না। রিকোয়েস্টের পরে ফর হয় না, রিকোয়েস্ট, রিকোয়েস্টের পরে কি হয় না প্রিয় মানিকেরা, ফর হয় না। তারপর দেখেন রিসেম্বল পরে টু হয় না, BLA, রিসেম্বলের পরে কি হয় না প্রিয় মানিকেরা, টু হয় না। আনসারের পরে কি হয় না, আনসার, আনসারের পরে কি হয় না প্রিয় ভাই বোন আমার, টু হয় না। এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে প্রিয় মানিকেরা, ভাই বোন আমার, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় ভাই বোন আমার, বুঝতে পেরেছি। এটা ডিসকাসের পর কি বহুত হয় না, আরো আছে। যাই হোক, তাহলে ডিসকাসের পর অ্যাবাউট হয় না, জয়ের পরে ইন হয় না, মিটের পরে উইথ হয় না, এন্টার পরে ইনটু হয় না, রিকোয়েস্টের ডিজাইনের পরে ফর্ম হয় না, অর্ডারের পরে ফর হয় না, রিকোয়েস্টের পরে ফর হয় না, রিসেবলের পরে টু হয় না, আনসার পরে টু হয় না। তো এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। আরেকটা আছে ধরেন রিচ, REACH, রিচ, রিচের পরে অ্যাড হয় না। তো এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। এগুলো আপনারা হয়তো আপনাদের পরীক্ষা আসবেন না, এই সবগুলো অলরেডি পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। সবগুলো অলরেডি পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এটা তো অলরেডি দেখতে পাচ্ছেন আসছে, এটা আসছে, এটা আসছে, সবগুলো আসছে পরীক্ষা, সবগুলো কি আসছে। যাই হোক, ডিসকাস করে অ্যাবাউট হয় না, অ্যাবাউট হয় না, অ্যাবাউট হয় না। ডি, খুবই ভালোবাসি আপনাকে স্যার। হ্যাঁ, আপনাদের ভালোবাসি শুধু মুখে, মুখে মুখে আপনারা আমাকে এত ভালোবাসেন, আমি অবাক হয়ে যাই কেমনে এত ভালোবাসেন, কিন্তু অন্তরে আপনাদের ভালোবাসা কি নাই। আর আমি মুখ দিয়ে ভালোবাসি না, কর্মে সেটা প্রমাণ দিই। বুঝতে পেরেছেন? তো ভালোবাসা শুধু মুখে নয় রে প্রিয় ভাই বোন আমার, ভালোবাসা শুধু মুখের কাজ নয়, ভালোবাসা কর্মে পরিণত করতে হয়। যাকে মানুষ ভালোবাসে তাকে রেসপেক্ট করতে হয়, সম্মান করতে হয়, তাকে কেয়ার করতে হয়, তার যত্ন নিতে হয়। না হয় সেই ভালোবাসা মরে যায়, পচে যায়, গলে যায়, এই জীবন থেকে হারিয়ে যায়। স্যার আপনার জন্য ক্লাসে ভর্তি হয়েছি, আপনি যদি ক্লাস না নেন তাহলে মাঠে মারা যাবো। না, মারা গেলে তো আর এই ধরনের কথা বলতেন না, আপনারা মাঠে বেঁচে যাবেন, যেটা আমার কাছে মনে হয়। ওকে ফাইন, প্রিয় ভাই বোন আমার, কুলটুকু মানিকেরা, এবার দেখেন এইখানে যে ব্যাপারটা ঘটছে 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 সে ব্যাপারটা হচ্ছে এই ওয়ার্ডগুলো যখন ভার্ব হবে, তাহলে কমেন্টে লিখে রাখেন এই ওয়ার্ডগুলো যখন ভার্ব হবে, কমেন্টে লিখে রাখেন এই ওয়ার্ডগুলো যখন ভার্ব হবে, এই ওয়ার্ডগুলো ভার্ব হলে সাধারণত তাদের পর প্রিপোজিশন হয় না, প্রিপোজিশন হয় না। এই ওয়ার্ডগুলো যখন ভার্ব হয় সাধারণত তাদের পর কি প্রিপোজিশন হয় না। দেখেন, বিশ্বাস করেন আমি যে আপনাদের সত্যি ভালোবাসি, দেখেন একটা প্রমাণ দিই, সত্যি যে ভালোবাসি এখন একটা প্রমাণ দিই। যদি প্রত্যেকটা প্রশ্নে প্রত্যেকটা মুহূর্তে আমি প্রমাণ দিচ্ছি, আপনারা হয়তো ফিল করতেছেন ভালো না বাসলে আমি হয়তো এত সুন্দর করে ব্যাখ্যা করতাম না, এত বেশি ব্যাখ্যা করতাম না, কিছু কিছু বিষয়ে হাইড করে আপনাদেরকে খুশি করার জন্য 5 মিনিটে 10টা প্রশ্ন সলভ করে দিতাম। অলরেডি আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, মাত্র 8টা প্রশ্ন সলভ হয়েছে। এই 1 ঘন্টা আমি 30টা 40টা প্রশ্ন সলভ করে দিতাম। আমি চাইলে 1 ঘন্টায় 60টা প্রশ্ন সলভ করতে পারবো, সেই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, আপনারাও জানেন। কিন্তু না, আমি আপনাদের প্রচন্ড ভালোবাসি, সেটার বহিঃপ্রকাশ হচ্ছে 1 ঘন্টায় 8টা প্রশ্ন সলভ করেছি। আমাদের সময় লাগুক, কিন্তু এমনভাবে শিখবো যেন মৃত্যু পর্যন্ত এটাতে কোনোদিন ভুল না হয় এবং সারা পৃথিবীর সেরাটা শিখতে পারে। বলেন, আমরা কি সময়ের উপর গুরুত্ব দেবো নাকি না পৃথিবীর সবচেয়ে সেরাটা শিখতে চাই? একটু দ্রুত বলেন প্রিয় ভাই বোন আমার, আমরা কি সেরাটা শিখবো? দ্রুত বলেন, আমরা কি সেরাটা শিখবো, পৃথিবীর সবচেয়ে সেরাটা শিখবো, নাকি আমরা সময়ের দিকে তাকাবো? আরে ভাই, আমি শেষ করতে পারলে আমি বাঁচি না? বুঝেন নাই মনে হয়। আমি যদি তাড়াতাড়ি কোর্স শেষ করে দিতে পারি আমি তো বাঁচি, একটা নতুন কোর্স শুরু করতে পারবো, আমি আরো 5000 স্টুডেন্ট ভর্তি করাইতে পারবো। অথচ না, আমি তার উল্টা, আমি বরং আস্তে আস্তে স্লোলি বলতে আসলে মানে ভালো মতো পড়াচ্ছি। ক্লাস 1টা 2টা 3টা 4টা লাগুক 5টা লাগুক দিব, আমি চাইলে 1 ক্লাস শেষ করতে পারি, কিন্তু না, আমি লাগবে 4টা 5টা ক্লাস দেবো, সেটা নিয়ে কোনো আপত্তি নাই। তো যাই হোক প্রিয় ভাই বোন আমার, যেখান থেকে আমরা ছিলাম আসলে
আমি যে ভালোবাসি তার একটা প্রমাণ দিয়ে দিচ্ছি। এই যে এই ব্যাখ্যাটাই হচ্ছে তার প্রমাণ, আমি আপনাদের ভালোবাসি। সেটা হচ্ছে দেখেন, এই ওয়ার্ডগুলো যখন ভার্ব হবে, খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার, খুব ভার্ব হবে তখন তাদের পর সাধারণত প্রিপোজিশন হয় না। কিন্তু সবাই লিখে রাখেন, সবাই একটু কমেন্ট লিখে রাখেন, এই ওয়ার্ডগুলো যখন নাউন হবে, এই ওয়ার্ডগুলো যখন কি হবে, নাউন হবে, নাউন হলে তাদের পর প্রিপোজিশন হয়। এটুকু লিখে রাখেন, আমি আর লিখলাম না, বলেন। তাহলে এই ওয়ার্ডগুলো যখন ভার্ব হবে তাদের পর প্রিপোজিশন হয় না, এই ওয়ার্ডগুলো যখন নাউন হবে তখন তাদের পর প্রিপোজিশন হবে। কোন ওয়ার্ডগুলো, যেটা একটু আগে লিখে দিয়েছিলাম, জি স্যার সেরাটাই শিখতে চাই, জি স্যার সেরাটাই শিখতে চাই। বলেন, একটা জায়গায় যদি আমি 2টা-3টা ক্লাস দিই আপনারা কি রাগ করবেন? আরে ভাই, এক ক্লাস শেষ করতে পারলে তা আমার লাভ, আমি বেঁচে যাই, আমার পরিশ্রম কম হয়। এক ক্লাসে শেষ, 4টা ক্লাসের জায়গায় আমি একটা ক্লাস দিই, এটা আমার লাভ না? কিন্তু না, আমি তো একটার জায়গায় 4টা ক্লাস দিব, বুঝেন নাই? তো সব জায়গায় আমি লাভ করতে যাই না। যাকে ভালোবাসি তাকে হৃদয় থেকে ভালোবাসি, যেখানে ভালোবাসি সেখানে লাভের কোনো সম্পর্ক রাখি না। বলেন, সেরাটা শিখতে চাই, গুড। তো আপনারা আমাকে সুযোগ দিলে আমি সেরাটা শিখাবো, আর আপনারা যদি ফষ্টি নষ্টি করেন, তো আমি যে কোন দিক দিয়ে আপনাদের ঠকাই দিব আপনারা টেরো পাবেন না। যদি আসলে মুখে বলছি, আমি জীবনে আপনাদের ঠকাইতে পারবো না, আমি হয়তো মরেই যাবো, কিন্তু তাও আপনাদের ঠকাইতে পারবো না, কারণ আমি আপনাদের ভালোবাসি। আচ্ছা শোনেন না প্রিয় মানিকেরা, তাহলে এই ওয়ার্ডগুলো যখন নাউন হয় তখন তাদের পর প্রিপোজিশন হয়। প্রমাণ দেন। ওকে, এই ওয়ার্ডগুলো যখন নাউন হয় তখন তাদের পর প্রিপোজিশন হয়, আমরা প্রমাণ দিচ্ছি। সবার কি লেখা হয়েছে? লেখা হলে একটু ডান লিখেন, কারণ আপনারা না লিখলে তো আমার মনে শান্তি আসবে না। আপনারা লিখতে পারলে আমার মনে শান্তি আসবে। বলেন লিখছেন কিনা? দ্রুত প্রিয় ভাই বোন আমার, লিখছি, সবাই লিখছি নাকি প্রিয় মানিকেরা? আরে আপনারা ভালোবাসেন আর না বাসেন, আমি তো ভালোবাসবই। আপনারা আমাকে মেরেও আমার এই ভালোবাসা বন্ধ করতে পারেন। আপনারা যদি বলেন স্যার আপনাকে মারবো, আমাদের ভালোবাসা বন্ধ করে দেন, তাও পারবেন না, কারণ আমি ভালোবাসি মানে বাসি, বুঝছেন না? একটা আপনাদের একটা মজার ঘটনা শোনাই, হ্যাঁ, ছোট্ট একটা ঘটনা শোনাই, তাহলে বুঝতে পারবেন আমি আসলে কেমন। প্রথম কথা হচ্ছে, আমি ভালোবাসি মানে বাসি, বাসি মানে বাসি, আর যাকে ভালোবাসি তার জন্য সব করতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে, আমি যদি একবার রাগ করি তাহলে মানে তার দিকে কখনো ফিরেও তাকাই না। একটা মেয়ের সাথে ধরেন আজকে 15 বছর, তো এই 15 বছর তার দিকে আমি একবারও তাকাই নাই। মানে আমি অনেক নরম, আর শক্ত হলে মারাত্মক রকমের শক্ত, যেটা পাথরকে চূর্ণ করে দেবে, এই টাইপের শক্ত। তা আজকে 15 বছর ধরে একটা মেয়ের দিকে আমি তাকাই না, আমার একদম চাস্ত বোন। কেন তাকাই না? কারণ হচ্ছে ছোটবেলায় তখন আমি মনে হয় যে বালেগো হই নাই সম্ভবত, ধরেন আমার বয়স কত হবে, 12 বা 13, এটার আশেপাশে। তো আমার একজন কাকা কি করছে, শালায় খুব দুষ্টু, এই আমার কাকা তার এক বন্ধু বেড়াইতে আসছে, কাকার বন্ধু, তাহলে কাকা প্লাস কাকার বন্ধু, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, আমরা 1 মিনিট সময় নিচ্ছি, 1 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমি জানি আপনাদের আসলে হয়তো বোরিং লাগতে পারে। তো কাকার বন্ধু কি করছে, ওই যে আমার যে চাচাতো বোন, মানে যার সাথে আমি 15 বছর ধরে তার দিকে তাকাইও না, এই চাচাতো বোন কি করছে, এই চাচাতো বোনটা তার পছন্দ হয়েছে, এই চাচাতো বোনটা প্রস্তাব করছে, সে রাজি না। এখন সে কি করছে, বাথরুমের বদনা আছে না, বদনা চিনেন? বদনা, এই বদনার মধ্যে দিচ্ছে মরিচের গুঁড়া। কি দিছে? মরিচের গুঁড়া। তুই আমার হবি না, কারো হবি না। তাহলে গল্পটা কি ছিল, আমার এক চাচাতো বোন, আমার কাকার সাথে আমার বন্ধুত্ব ছিল, কাকার সাথে চলতাম আর কি, আমার 2 বছরের বড়। কাকার এক বন্ধু বেড়াইতে আসছে, কাকার বন্ধু কাকে পছন্দ করছে, আমার চাচাতো বোন। আমার চাচাতো বোন প্রপোজ অ্যাকসেপ্ট করে নাই, মানে হচ্ছে ডিনাই করেছে। কি করছে, আমার হচ্ছে ওই কাকার বন্ধু বদনার মধ্যে কি দিচ্ছে, মরিচের গুঁড়া। কিন্তু ঘুরে ফিরে ব্লেম আসছে আমার উপরে, যেটা কি বলবো, আমাকে খুব কষ্ট দিয়েছে। কারণ আমি ছোটবেলা থেকেই ভালো মানুষ ছিলাম, ছোটবেলা থেকে। এখন ভালো মানুষ কিনা আমি জানি না, কিন্তু ছোটবেলায় ভালো মানুষ ছিলাম এবং প্রচন্ড লেভেলে ভালো মানুষ ছিলাম। আমি জীবনে মনে হয় কারোর সাথে ঝগড়া করি না, এই টাইপের। মানে আমি মার খেয়ে চলে আসি, কিন্তু ঝগড়া করি না, এই টাইপের আর কি। লাস্ট জব মিনিস্ট্রির সাথে এমনটা হয়েছে যে আমি চলে আসছি কিন্তু ঝগড়া করি নাই। যাই হোক, সেদিকে যাচ্ছি না, কারোর ব্যাপারে গীবত করা আমার উদ্দেশ্য না, এবং আমি কখনো করবো না ইনশাআল্লাহ, বা চেষ্টা করবো না করার। আল্লাহ আমাকে সেই তৌফিক দেখ, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো আমি মানে সাধারণত একটু ধৈর্যশীল টাইপের, মানে সাধারণত আর কি, সবসময় পারি না। দেখেন আপনাদের সাথে অনেক সময় রাগারাগি করি, চেতাচেতি করি, আপনার হয়তো অনেক কষ্ট পান। তো এই যে দেশটার মধ্যে যে এই যে আওলাটা লাগছে, দেশটার মধ্যে কি একটা আওলা লাগছে, এই যে আমাকে ব্লেম দিল, মানে কেন আমার উপর ব্লেম কেন আসলো? আমি চাচার সাথে চলি, তাহলে দোষটা আমার, হয়তো আমি দিছি। অথচ বোঝা উচিত যে 12-13 বছর একটা বাচ্চা তো বালেগি হয় না, তার আবার কিসের প্রেম প্রীতি। তো যাই হোক, এই ব্লেম দেওয়ার পর থেকে ওই চাচাতো বোনের দিকে আজকে 15 বছর ধরে আমি কি তাকাইও না। মানে কথা বলা তো দূরের কথা, বুঝছেন না, কথা বলা, কৌশল বিনিময় করা তো দূরের কথা, ওর দিকে তাকাইও না এই 15 বছরে, নট সিঙ্গেল
ওয়ান মোমেন্ট, নট এ সিঙ্গেল টাইম। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে তারপর আর কি হলো, তারপর এটাই বললাম যে আমি যদি কাউকে ভালোবাসি তার জন্য পুরো দুনিয়া দিয়ে দিতে পারি, আর কারোর সাথে রাগ করলে মানে এই টাইপের আর কি, খুব ভয়ঙ্কর রকমের আর কি। তা আপনারা আমার আসলে চেতায়েন না, আমি আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি। আর আমার যদি চেতান, আমার চেহারা কোনোদিন দেখবেন না, অনলাইনেও দেখবেন না, অফলাইনে কোথাও দেখবেন না, আমার খুঁজেই পাবেন না, দেখবেন যে হারাই গেছি। বুঝতে পেরেছেন? এই হোক অনেকেরা, আমরা জাস্ট একটা উদাহরণ দিতে চেয়েছিলাম। এই ওয়ার্ডগুলো যখন ভার্ব হয় তখন তার সাথে কি হয়? প্রিপোজিশন। তাদের পরে প্রিপোজিশন হয় না, কিন্তু এই ওয়ার্ডগুলো যখন নাউন হয় তখন তাদের পরে প্রিপোজিশন হয়। প্রমাণ, চলেন প্রমাণ দিয়ে দিই। দেখেন এখানে এগুলো আমরা বাদ দিয়ে দিই, এগুলো ধরে লাভ নাই। এই যে উই ওয়ার ডিসকাসিং, এটা হচ্ছে ভার্ব, যেহেতু এটা ভার্ব এখানে কিন্তু প্রিপোজিশন হয় নাই। কিন্তু দেখেন আমরা একটা নাউন দিয়ে উদাহরণ দিব। আই হ্যাভ আ ডিসকাশন, আই হ্যাভ আ ডিসকাশন অ্যাবাউট ইউর ম্যারি। ধরেন কথার কথা অ্যাবাউট ইউর ম্যারি, তোমার বিয়ের ব্যাপারে আমার একটা আলাপ আছে। এই যে দেখেন ডিসকাশন, এখানে কিন্তু অ্যাবাউট হয়েছে। কেন হয়েছে? কারণ এইখানে হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে এটা নাউন হয়, তাহলে ডিসকাশন শব্দটা নাউন। তাহলে ডিসকাস শব্দ, ডিসকাসিং এটা ভার্ব, আর ডিসকাশন শব্দটা নাউন। হ্যাঁ, আর ডিসকাস মানে হচ্ছে আলাপ করা, কোনো কিছুর ব্যাপারে আলোচনা করা, আর ডিসকাশন মানে হচ্ছে আলাপ। ডিসকাশন মানে কি? আলাপ। তাহলে আই হ্যাভ এ আলাপ, আই হ্যাভ এ ডিসকাশন, আমার একটা আলাপ আছে অ্যাবাউট ইউর ম্যারি, তোমার বিয়ের ব্যাপারে। তোমার বিয়ের ব্যাপারে আমার কি একটা আলাপ আছে। বুঝতে পেরেছেন আমার কথা? বুঝতে পেরেছেন একটু অনেকেরা? স্যার আপনার লাইভ ক্লাসের সময় পিছন থেকে দেখা যায় না। পৃথিবীর কোনো লাইভ ক্লাসের সময় পিছন থেকে দেখা যায় না, মোবাইল দিয়ে। লাইভ ক্লাসের সময় পিছন থেকে দেখা যায় একমাত্র ল্যাপটপ দিয়ে। বুঝতে পেরেছেন? লাইভ ক্লাস পিছন থেকে দেখা যায় না সাধারণত। স্যার আপনি আপনার চাচাতো বোনকে ভালোবাসতেন, এই যে একটা ব্যাক কলের মতো একটা কথা হয়েছেন, আপনার মন ডাইকয় পিড়াইতে, কাছে পেলে পিড়াইতেন। ভালোবাসা তখন আমি বুঝতামই না, আমি তো তখন সম্ভবত 6-7-এ পড়তাম। ভালোবাসার ব্যাপারটা বুঝতে আরো অনেক সময় লেগেছে আমার, ইন্টারমিডিয়েটের পরে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার আর কি। ডিসকাসিং দ্য ম্যাটার। ওকে, ফাইন। আচ্ছা, ওকে, এটা হয়ে গেল। আরো আছে, যেমন ধরেন আই উইল, আমি আরো একটা দেখাই দিই। আই উইল, আরে শালে, আই উইল মিট ইউ। এটা মিটের পরে আপনি চাইলে উইথ বলতে পারবেন না, এখানে উইথ বলতে পারবেন না। তবে মিটের পরে উইথ হবে কখন? যখন নাউন হবে। যেখানে ভার্ব তাই প্রিপোজিশন হবে না, কিন্তু যখন নাউন হয় তখন হবে। I have a meeting with you। এখন কিন্তু উইথ হয়েছে। কেন হয়েছে? কারণ মিটিং এখানে নাউন হয়ে গেছে। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। এই মিটিং মানে আলোচনা। মিটিং মানে কি ভাই? আলোচনা। তাহলে আই উইল মিট ইউ মানে আমি তোমার সাথে দেখা করবো, আর আই হ্যাভ এ মিটিং উইথ ইউ মানে আমার তোমার সাথে একটা আলোচনা আছে। বলেন বুঝছেন কিনা? বুঝতে পেরেছেন? আপনারা শুনলে অবাক হবেন, যখন থেকে বুঝতে শিখেছি, মানে আমি বড় হয়েছি, তখন জানতে পারলাম যে প্রেম করা ভালো না, প্রেম করে মানুষ ঠকায়। তো তখন থেকে আমি নিয়ত করলাম যে দাঁড়িয়ে রাখবো, কারণ দাঁড়িয়ে রাখলে তো আমার সাথে কেউ প্রেম করবে না, বা মেয়েরা আমার থেকে দূরে থাকবে। কারণ দাঁড়িয়ে রাখা মানে তো হচ্ছে বুইরা, আনকালচার, খ্যাত, মানে পিপল থিঙ্ক লাইক দ্যাট। তো এই হচ্ছে দাঁড়িয়ে রাখার মানে কারণ, যাতে মেয়েরা আমার থেকে দূরে থাকে, আমাকে বুইরা মনে করে, আমার সাথে প্রেম না করে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আচ্ছা, ওকে, ফাইন। এসএসসিতে স্যার এইচএসসিতে কাউকে ভালো লাগছিল? আপনি তো ভালো দুষ্ট আছেন ভাই। ওকে, ফাইন। একটু দ্রুত বলেন, দ্রুত এইটা বলেন বুঝছেন কিনা। 8 নম্বর ক্লিয়ারের কমেন্ট লিখেন 8 কে আলহামদুলিল্লাহ, এবং স্যার আগা গোড়া ক্লিয়ার যাদের, তারা লিখেন এজি। এ মানে আগা, জি মানে গোড়া, আগা গোড়া সব ক্লিয়ার স্যার আপনি 14 গোষ্ঠী সব বুঝিয়ে দিয়েছেন, অনেক ধন্যবাদ। বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আগা গোড়া সব ক্লিয়ার। ডিসকাস না হয়ে ডিসকাশন হতো। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য হোল ম্যাটার। তখন বাক্যটা চেঞ্জ করতে হইতো। এই বাক্যটা কিন্তু যদি আপনি ডিসকাশন বানাইতে চান, তখন এটা কেটে দিয়ে অন্য কিছু লিখতে হবে, যে উই হ্যাভ আ ডিসকাশন, এরকম হতো তখন। ডিসকাশন অ্যাবাউট দ্য ম্যাটার।
অ্যাবাউট দ্য ম্যাটার, তাহলে হয়ে গেছে। হতো উই হ্যাভ আ ডিসকাশন অ্যাবাউট দ্য ম্যাটার, তখন এখানে প্রিপোজিশন হতো, কিন্তু যেহেতু এখানে ভার্ব আছে তাহলে প্রিপোজিশন হবে না। সহজ কথা। বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। স্যার ক্লাস শেষ করে দেন, রান্না করতে হবে, বউ নাই। স্যার আমি কিন্তু ক্লাস 10 থেকে প্রেম চিনতে পেরেছি। ওকে ফাইন। মেয়ের তো অনেক আগে থেকে আমি যখন ক্লাস 5-এ পড়ি, মানে 5ম শ্রেণীতে, তখনই তো আমার একজন ক্লাসমেটের, মানে আমাদের একজন ক্লাসমেটের বিয়ে হয়ে যায়, মানে মেয়ে ক্লাসমেটের বা মেয়ে কলিগের বিয়ে হয়ে যায়, বুঝতে পেরেছেন? ক্লাস 5-এ থাকতে আমি চিন্তা করি সেই মেয়ের 5-এ থাকতে বিয়ে হয়েছে, আর আমি এই দেশটার মধ্যে রোহিঙ্গা। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার, আসলে স্বাভাবিক ব্যাপার। মেয়েদেরকে আল্লাহ পাক আগেই বুঝদান করেন। আমরা 10টা পড়ায় শেষ করে দিচ্ছি আজকে, আরেকটা পড়ায় শেষ করে দিচ্ছি। হি ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন, আমরা এটা পড়েছি আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, কিছু ওয়ার্ড আছে সমান চিহ্নের মতো। এই যে সমান চিহ্নের মতো, সমান চিহ্নের একটা বৈশিষ্ট্য হচ্ছে আগেও যা পরেও তা। ধরেন সমান চিহ্নের আগে 2 আছে, পরে কি 3 হবে? না না না, পরেও 2। আচ্ছা সমান চিহ্নের আগে 3 আছে, পরে কি 4 হবে? না 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 না, পরেও 3। সমান চিহ্নের আগে 5 আছে, পরে কি 6 হবে? না 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 না, পরেও 5। সমান চিহ্নের আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা। কিছু ওয়ার্ড আছে ইংরেজিতে যেগুলো সমান চিহ্নের মতো, কিছু ওয়ার্ড আছে যেগুলো কি সমান চিহ্নের মতো। উই এন্টারটেইন ইনটু দ্য রোম, এটা কি হবে? এটা হবে না। উই এন্টারটেইন দ্য রোম, এটা হবে। হ্যাঁ, এটা হবে। আর হচ্ছে we have recently entered into an agreement, এটা আমরা পড়িয়েছি, প্রিপোজিশনের ক্লাসটা দেখে নেবেন তাইলে হবে ইনশাআল্লাহ। কেমন পড়িয়েছি এগুলো? যাই হোক, তাহলে কিছু ওয়ার্ড আছে ইংলিশ গ্রামারে যেগুলো সমান চিহ্নের মতো, সমান চিহ্নের মতো, সমান চিহ্নের মতো। তার মানে এদের আগেও যা পরেও তা, এদের আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা। তেমনই একটা ওয়ার্ড হচ্ছে এন্ড, এন্ড হচ্ছে সমান চিহ্নের মতো কাজ করে, এদের আগেও যা পরেও তা। তেমন একটা ওয়ার্ড হচ্ছে দেন, দেন হচ্ছে সমান চিহ্নের মতো কাজ করে, এদের আগেও যা পরেও তা। তেমন একটা ওয়ার্ড হচ্ছে এস ডট ডট এস, এদের আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা। যদিও ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি হি ইজ অ্যাজ গুড অ্যাজ মি, তাই না বলেন? অথবা আমরা ছোটবেলা থেকে এই পড়ে আসছি হি ইজ অ্যাজ, দুষ্টু কথাকার, হি ইজ টলার দেন মি। ছোটবেলা থেকে পড়ে আসছি হি ইজ টলার দেন মি, হি ইজ টলার দেন মি, হি ইজ টলার দেন মি। ওকে, খেয়াল করে দেখেন, তাহলে হি ইজ টলার দেন কি মি, তাহলে এটা মারাত্মক ভুল, মি হবে না। কেন? এই যে দেখেন দেন, দেনের আগে কি আছে? সাবজেক্ট। হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে কি ভার্ব। তাহলে দেনের আগে কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে দেনের পরেও কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব হবে, সাবজেক্ট প্লাস ভার্ব হবে। তাহলে এখানে সাবজেক্ট, মি কি সাবজেক্ট দিতে পারে না? এটা তো অবজেক্টিভ ফর্ম, তাহলে সাবজেক্ট কি হবে? আই। তাহলে আই এর সাথে ভার্ব কি হবে বলেন? এম। তাহলে মূলত বাক্যটা ছিল এরকম, হি ইজ টলার দেন আই এম, 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 হি ইজ টলার দেন কি ভাই? I am. He is taller than I am. He is taller than I am. আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? আশরাফুল ভাইয়া, আপনি হচ্ছে এই নম্বরে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা যারা পরে ভর্তি হয়েছেন, আপনারা আগের ক্লাসগুলো ভাগে ভাগে দেখতে থাকেন, 1-2টা করে ক্লাস দেখতে থাকেন, তাহলে কি হয়ে যাবে। প্রতিদিন 2টা করে দেখেন বা 3টা করে ক্লাস দেখেন বা একটা করে দেখেন, আগের ক্লাসগুলো আস্তে আস্তে দেখতে থাকেন। এগুলো তো সারা জীবনের সম্পদ, এগুলো আপনাদের কাছে থাকবে, আমরা নিয়ে যাবো না, এগুলো ডিলিট করবো না ইনশাআল্লাহ। তো আপনারা আস্তে 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 আগের ক্লাসগুলো দেখতে থাকেন। কারণ আপনি যদি চিন্তা করেন আমি নতুন কোর্সে ভর্তি হবো, তাহলে 6 মাস সময় লাগবে। 6 মাসের মধ্যে অনেকে চাকরি হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, আপনার লাইফটা 60 বছর পিছিয়ে যাবে। ক্লাস করতে থাকেন, বুঝতে পেরেছে? ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, হি ইজ টলার দেন তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাহলে দেনের আগেও যা পরেও তা, তাহলে পরেও কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, এটার সাথে এম, বাক্যের সৌন্দর্যের সাথে এম কে হাইড করে দেওয়া হয়, তাহলে থাকলো শুধু আই। তাহলে মূলত বাক্য হবে হি ইজ টলার দেন আই। এই ব্যাখ্যাটা যারা প্রথমবার জানলাম তারা লিখে দেই, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। সারা জীবন জন্মের পর থেকে পড়েছি হি ইজ টলার দেন মি, হি ইজ টলার দেন মি, হি ইজ টলার দেন মি বলেন, কিন্তু এখন দেখতে পেলাম হি ইজ টলার দেন আই হবে। মানে মূলত বাক্যটা হবে আই এম, বাক্যের সৌন্দর্যের সাথে এম কে হাইড করে দেওয়া হয়, শুধু থাকে আই। বলেন জীবনে প্রথমবার জানলাম কে কে, অথবা ফার্স্ট টাইম জানলাম কে কে? দ্রুত বলেন। স্যার আপনি কি অফলাইনে ক্লাস নেন? না, মার্জিনা আপু নেই না। যাই হোক, এবার খেয়াল করে দেখেন, এখানে একটা কি আছে? অ্যাজ ডট ডট আছে। তাহলে অ্যাজ ডট ডট থাকলে এদের আগেও যা পরেও কি তা। তাহলে আগে কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে পরেও কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে দেখেন এখানে সাবজেক্ট নাই কাটা, সাবজেক্ট নাই কাটা, সাবজেক্ট নাই কাটা, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট সাবজেক্ট, তাহলে ভার্ব কি হবে? এম, বাক্যের সৌন্দর্যের সাথে এম কে হাইড করে দেওয়া হয়, তাহলে থাকলো কি আই ইজ অ্যাজ গুড অ্যাজ আই। বলেন 9 নম্বর ক্লিয়ার হইলে কমেন্ট লিখেন 9 কে আলহামদুলিল্লাহ। বলেন কলেজে ঢুকছে, সারা জীবনের শ্রেষ্ঠ ক্লাস পেয়েছেন, ঐতিহাসিক ক্লাস পেয়েছেন,
কি বলবো, বলতেই লজ্জা লাগে। সব ক্লাসের জন্য ঐতিহাসিক হয়ে যাচ্ছে নিজের অজান্তে, তাই না বলেন? আমি বলি যে প্রতিদিন আজকে একটা ঐতিহাসিক ক্লাস হবে, ওই সব ক্লাসে ঐতিহাসিক হয়ে যাচ্ছে, তাই না বলেন? মানিকেরা কলেজের ঢুকে ভাই বোন আমার। যাই হোক, আজকে আমরা আর কন্টিনিউ করবো না, আমাদের ভাই বোনদের কষ্ট দিব না। আমি আপনাদের সাথে আসি যতক্ষণ না পর্যন্ত শেষ হবে, ততক্ষণ আমি আসি থাকবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখেন। আর আমার যদি কখনো ক্লাস মিস হয়, আমাকে ইচ্ছা মতো বকা দিবেন, ইচ্ছা মতো আমার কমপ্লেন করবে, স্যারের যখন এতই কাজ, কোর্স কেন শুরু করেছেন? আপনি আগে জানতেন না আপনার অনেক কাজ, তাই না? স্যারের যখন এতই কাজ, এতই ব্যস্ততা, এত সমস্যা, কোর্স শুরু করেছেন কেন? তাই না? কি অদ্ভুত ব্যাপার, আপনারা কি কমেন্ট করতে পারেন, তাই না? যাই হোক, আপনি যেমন করবেন সেটার কি ফল পাবেন, সেটার ফল এখন। যাই হোক, প্রিয় ভাই বোন, বলেন ক্লাস কেমন লাগলো? এই প্রশ্নগুলো দেখলে পারবো কিনা, এগুলো আপনারা হয়তো বাহ্যিকভাবে খেয়াল করেছেন যে আমরা 9টা প্রশ্ন পড়াইছি, 9টা, কিন্তু আমি বলবো 9 লাখ প্রশ্ন পড়াইছি, 9 লক্ষ, কারণ আপনি এই প্রশ্নগুলো দিয়ে কি হাজার হাজার লক্ষ লক্ষ প্রশ্ন আনসার করতে পারবেন। বাহ্যিকভাবে দেখতে আমরা 9টা প্রশ্ন পড়াইছি, কিন্তু আসলে 9টা প্রশ্ন না, এখানে 9টা প্রশ্ন না, এখানে 9টা প্রশ্ন না। ওকে, বলেন ক্লাস কেমন লাগলো? পারবো ইনশাল্লাহ। জি স্যার পারবো, আলহামদুলিল্লাহ পারবো, আলহামদুলিল্লাহ পারবো। যাই হোক ভাই বোন আমার, আপনাদের অনেক দিনের রোজ ছিল যে স্যার ফুল কোর্স শুরু করেন কেন? যে স্যার শুধু ইংরেজি তো চাকরি হবে না। হ্যাঁ, আমাদের বেশিরভাগ ভাই বোন বলছেন স্যার শুধু ইংলিশ পড়ে তো চাকরি হবে না। আলহামদুলিল্লাহ, আপনার থেকে ইংলিশ শিখতেছি, ইংরেজি নিয়ে কোনো ভয় নাই। তো এভাবে যদি স্যার বেসিক থেকে বাংলা শিখতে পারতাম, জিকে শিখতে পারতাম, ম্যাথ শিখতে পারতাম, কতই না ভালো হতো। স্যার আপনাদের অনুরোধে কিন্তু আমরা ফুল কোর্স শুরু করছি, অর্থাৎ যেখানে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই 4টা বিষয় বেসিক থেকে বা শূন্য থেকে পড়ানো হবে, বেসিক থেকে বা শূন্য থেকে, বেসিক থেকে বা শূন্য থেকে। আর একবার যদি বেসিক থেকে বাংলা, ইংরেজি, 4টা বিষয় শিখতে পারেন, আল্লাহর রহমতে, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আপনার কোনো না কোনো চাকরি হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে। হয় প্রাইমারিতে, না হয় নিবন্ধনে, না হয় 10টি বিশ্ববিদ্যালয়, না হয় আপনার বিসিএস এ, কোনো না কোনো চাকরি হবেই হবে ইনশাআল্লাহ। যেটা টার্গেট কি, যে কোনো মূল্যেই হোক বেসিক থেকে একবার কি একটা কোর্স করতে হবে, বা বেসিক থেকে শিখতে হবে, বেসিক থেকে শিখতে হবে। একা একা শেখা কষ্ট, আপনি শিখতে পারবেন না, কষ্ট হয়ে যাবে, এই জন্য শিখতে হবে। বুঝতে পেরেছেন ভাই বোন আমার? আচ্ছা, এটা কি লিখছেন ভাইয়া? হি ডাইড ইনজিওর, ইনজিওর হইলে ভাইয়া ডাইডের পরে ফ্রম হয়, বুঝতে পেরেছেন? রাইট ফ্রম ইনজিওর, রাইট ফ্রম কি ইনজিওর, এটা ইয়েতে আসছিল আপনার বিসিএস এর সম্ভবত আসছিল এবার। হ্যাঁ, নিবন্ধন 10টা বিশ্ববিদ্যালয়ের ফুল কোর্স শুরু করেছি। প্রাইমারি ফুল কোর্স করতে পারবেন, নিবন্ধনের ফুল কোর্স, 10টা বিশ্ববিদ্যালয়ের ফুল কোর্স, অর্থাৎ এখানে বাংলা, ইংরেজি, 4টা বিষয় পড়ানো হবে। 4টা বিষয় কি বেসিক থেকে, 4টা বিষয় বেসিক থেকে, 4টা বিষয় কি বেসিক থেকে। হ্যাঁ, ক্লাসটা করতে হবে ইনশাল্লাহ, প্রতিটি ক্লাসে এক্সাম পাবেন, এবং আলহামদুলিল্লাহ শীত প্রায় শেষের দিকে, খুব দ্রুত আমরা প্রেসে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো 1200 টাকা মূল্যে শীত পেয়ে যাবেন। আমি বারবার বলছি, আপনাদের জন্য কোনো কোর্স ফি দিতে হবে না, আপনাদের কোর্স করতে পারবেন ফ্রিতে, কোর্স করতে পারবেন আপনারা ফ্রিতে ফ্রিতে ফ্রিতে। শুধুমাত্র আমরা যে হাইলাইট দিব আপনাদেরকে, 4টা বিষয়ের বই দিব, ওই বইগুলো তো আমাদের খরচ হয়েছে, ওই বইগুলোর টাকা তো আমাদেরকে দিতেই হবে। এই বইয়ের যদি খরচের টাকাটা দেন আপনারা, অর্থাৎ এই 1200 টাকা পাঠান, তাহলে আপনার জন্য কোর্স ফ্রি, কোর্স ফ্রি, কোর্স ফ্রি। কোর্সের কোনো টাকা লাগবে না, 3500 লাগবে না, 1750 লাগবে, কিচ্ছু লাগবে না, শুধু টাকা দিলেই। এই সুযোগটা আমি দিয়েছিলাম, সুযোগটাকে বন্ধ করে দিব বলে, আমার কথা বুঝতে পেরেছেন? আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন, আপনাদের জন্য কোর্স ফ্রি, কোর্সের কোনো টাকা লাগবে না। আমরা যে 1200 টাকার বই দিব 4টা বিষয়ের, বাংলা, ইংরেজি, ম্যাথ, এই বইগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই কিনতে হবে না, এগুলো পড়লে আপনার জন্য এনাফ হবে। প্রাইমারির জন্য আমরা 1200 টাকার বই দিব, নিবন্ধনের ভর্তি হলে 1200 টাকার বই দিব, 10টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হলে কি 1200 টাকার বই দিব। তো এই বইগুলো শুধু বইয়ের দাম দিলে আপনারা ফ্রিতে ভর্তি দিতে পারবেন। তো যারা ভর্তি হতে যাচ্ছেন 076672657 এই নাম্বারে আপনারা সেন্ড মানি করে দেন, আজকেও আপনারা ভর্তি হলে অফার পাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আমার খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে তখন যখন আপনাদেরকে বুঝাইতে হয়। আপনারা অলরেডি আমাদের মোটিভেটেড স্টুডেন্ট, আপনারা অলরেডি আমাদের সঙ্গে জানেন যে আমরা আপনাদের কতটা ভালোবাসি, কতটা ভালোবেসে, কতটা যত্ন করে পড়াই। আপনাদেরকে বলতে হয়, এটা আমার খুব খারাপ লাগে। মানে আপনাদেরকে কেন বলতে হবে, আপনারা তো অলরেডি জানেনই, আপনাদেরকে বলার কিছু নেই। যারা আমাদের সম্পর্কে জানে না তাদেরকে বুঝাইতে হয়, ভাই ভর্তি হন, ভর্তি হন, ভর্তি হন, বা এটা সেটাই, আপনারা তো অলরেডি আমাদের সম্পর্কে জানেন। তো যাই হোক, আল্লাহ শুক্র যে বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন। এখনো যদি 2-1 ভাই বোন ভর্তি বাকি থাকেন, আমি বলবো যে দ্রুত ভর্তি হয়ে যান। আর একটা বিষয় খুব ভালো লাগে যে আপনারা অনেকে রেফার করেছেন, অনেকে বলেছেন, বলে বলে ভর্তি করেছেন, এটা খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমাদের মনে অনেক ভাই বোন আছে, 2জন 3জন 5জন 10জন 20জন ভাই বোনকেও ভর্তি করিয়েছেন। তো এই জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি। যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান। আজকে ভর্তি হবেন কে একটু কমেন্টে জানান, অলরেডি কারা কারা ভর্তি হয়ে গেছেন সেটাও জানান যে স্যার অলরেডি ভর্তি হয়ে গিয়েছি। আর যারা ভর্তি হন নাই আজকে হবেন কে একটু জানান দ্রুত। আজকে ভর্তি হলে যান, অফারটা দিয়ে দিলাম, সমস্যা নেই, ভর্তি হয়ে যান। আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। শুধু লেগে থাকেন, মনে রাখবেন জীবনে বড় হইতে হলে আপনাকে একটু পরিশ্রম করতেই হবে। জীবন কোনো মামুলি জায়গা না যে আপনি আপনার মন মতো চলবে। জীবনে আপনাকে একটু পরিশ্রম করতেই হবে, জীবনে আপনাকে একটু পরিশ্রম করতেই হবে, জীবনে আপনাকে একটু পরিশ্রম কি করতেই হবে, বলেন? হ্যাঁ, যারা অলরেডি আমাকে গেছেন যে স্যার আমি 2জন 3জন 5জন 10জনকে ভর্তি করাইছি, তারা কমেন্টে জানান
আপনাদের জন্য অনেক ধরনের শুভকামনা। যারা বলেন না বলবেন তো, আপনাদের পরিচিত যারা আছে 2 জন 3 জন 5 জন 10 জন ভাই বোন সবাইকে বলবেন। আশা করি তারা আমাদের কোর্স করে কি উপকৃত হবে ইনশাআল্লাহ, এবং সারা জীবন আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। জি স্যার, আমি ভর্তি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। ওকে, হ্যাঁ, একটি কোর্স করলে 3টি কভার হবে, সেটা হচ্ছে 10 থেকে 20 মিনিট। যাদের শুধু টার্গেট প্রাইমারি কোর্সে ভর্তি হবেন। যাদের প্রাইমারি প্লাস নিবন্ধন দরকার তারা নিবন্ধনে ভর্তি হবেন। নিবন্ধনে ভর্তি হলে প্রাইমারি হবে ব্যাপারটা এমন নয়। নিবন্ধনে ভর্তি হলে আমরা নিবন্ধন প্লাস প্রাইমারি দুইটারই সিলেবাস শেষ করে দেবো। যাদের 3টাই লাগবে, স্যার আমার প্রাইমারি লাগবে, নিবন্ধন লাগবে, 10 থেকে 20 মিনিট লাগবে, তারা 10 থেকে 20 মিনিট কোর্সে ভর্তি হবেন। 3টাই হয়ে যাবে, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 মিনিট। এমন না যে আপনাকে 3টা কোর্সে ভর্তি হতে হবে। 3টা কোর্সে ভর্তি টাকা নষ্ট করতে হবে না, জাস্ট একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। যার যেটা দরকার, যার যেটা কি ভাইয়া দরকার, যার যেটা কি ভাইয়া দরকার। কথা কি বুঝতে পেরেছেন? একটু লাইনে থাকেন, আমি দেখতেছি। আমি একটু শিপন আহমেদ ভাইকে ক্লিয়ার করে দিচ্ছি। শিপন ভাই আমার, এই যে দেখেন ভাইয়া, আপনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখা যায় এখানে একটু বলবেন। হ্যাঁ, he died from the injury, মাস্টার গ্রুপ প্রিপোজিশন, না মাস্টার জানেন স্যারের পেজও দেওয়া আছে, সব জায়গায় দেওয়া আছে। আমি একটু প্রমাণ দেখাচ্ছি। ওই দেখেন দেওয়া আছে, দেখা যায় হি ডাইড, কোথায় এই 92 নম্বর প্রশ্ন, হি ডাইড ড্যাশ ইনজুরি, সে যখন মারা গেল, স্যার সিতে আছে ফ্রম, ডাইড ফ্রম ইনজুরি হয়, ডাইড ফ্রম দ্য ইনজুরি। এটা পরীক্ষা আসছিল তো, ওদের বেশিরভাগ ভাই ভুল করছে। সেই ধরনের ভুল কি করা যাবে বলেন, এবার ক্লিয়ার বা এমন কে আছেন যে স্যার আমি অলরেডি 2 জন 3 জন 5 জনকে ভর্তি করেছি, তাদের জন্য অনেক দোয়া। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, উত্তম জীবন দান করেন। আর যারা বলেন না বলবেন তো ইনশাল্লাহ, একটু জানান আমাদেরকে যে স্যার অলরেডি আমি 2 জন 3 জন 5 জন 10 জনকে কি ভর্তি করেছি, তাদের জন্য অনেক 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 দোয়া, অনেক শুভকামনা। আর যারা বলেন না বলবেন তো ইনশাল্লাহ, বলেন। গুড, কে কজনকে ভর্তি করেছেন একটু বলেন। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু রেফার করা, আপনারা একে অপরকে বলেছেন। বলতে আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ শিক্ষার্থী কি হয়েছে, ভর্তি হয়েছে। সেই জন্য আমরা সত্যি বলছি আপনাদের কাছে অনেক অনেক বেশি পরিমাণে ঋণী। কি বলবো, আপনারাই আসলে আমাদের শক্তির, কি বলবো, আল্লাহর হুকুমে আপনারাই আমাদের অনুপ্রেরণা, আপনারাই আমাদের ভালোবাসা। ওকে, যাই হোক, যারা বলেছেন তাদেরকে ধন্যবাদ, যারা বলেন নাই অলরেডি বলে দিয়েন। আশা করি কি হবে, অপশনে ফর্ম ছিল, হ্যাঁ ভাইয়া ফর্ম হবে। ওকে ফাইন, ঠিক আছে। যারা ভর্তি হন নাই তারা হয়ে যান দ্রুত, আশা করি সেরা কিছু পাবেন। আর যারা পরিচিত ভাই বোন আছে সবাইকে বলবেন, আশা করি তারা আমাদের কোর্স করে আপনার জন্য সারা জীবন কি করবে, দোয়া করবে, সারা জীবন দোয়া করবে ইনশাআল্লাহ। সবাই পরিচিত যারা আছে সবাইকে বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।